এই যে বন্ধুরা, শুনছো? নতুন নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে চাইলে আমাদের আদরের ভালোবাসা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটা অন করে দিও। লাইক কমেন্ট করতে মোটেও ভুলবে না কিন্তু। ধন্যবাদ সবাইকে। আমি আপনাকে স্বামী হিসেবে মানি না, আর না মানতে পারবো বলে বিছানার চাদর খামচে ধরলাম। সাথে সাথেই উনি আলতোভাবে আমার ঠোঁট দুটো নিজের ঠোঁটের মাঝে নিলেন। চমকে উঠে বিছানার চাদর খামচে ধরেছি। 1 সেকেন্ড পরেই উনি আমার ঠোঁট ছেড়ে আমার দিকে শান্ত দৃষ্টিতে তাকালেন। হৃৎপিণ্ডটা রীতিমতো বুলেট ট্রেনের মতো ছুটছে। নিজের সিক্ত মাতাল গলায় বললেন, কি বললে? এমনভাবে বললেন যেন শুনতেই পাননি। আমার কাপা কাপা গলায় বলা, আমি আপনাকে স্বামী হিসেবে মানি না। সাথে সাথে আবারও উনি আমার ঠোঁট নিজের ঠোঁটের দখলে নিয়ে নিলেন, তবে এবার আলতোভাবে নয়, একটু জোর করে। আমি ডান হাত দিয়ে তাকে দূরে ঠেলে দেওয়ার চেষ্টা করলাম, কিন্তু লাভ নেই। যথারীতি আবারও আমার ঠোঁট ছেড়ে আমার মুখ বরাবর এসে শান্ত কণ্ঠে বললেন, আবার বলো। আমি কোনো কিছু বলার ভাষাই হারিয়ে ফেলেছি। কি বলবো, বলেও কি লাভ? উনি তো শুনছেন না। আপনি কিন্তু। বলতে না বলতেই আবারও একই কাজ, আমার ঠোঁট নিজের দখলে নিয়ে নিলেন, তবে এবার আলতো করে কামড় বসালেন। নিজেকে ছাড়িয়ে বললাম, দেখুন আপনি কিন্তু। আমাকে আর কিছু বলার সুযোগ উনি দিলেন না। আমার মুখ নিজের পা হাতে চেপে ধরে গলায় মুখ গুজে আমাকে বিছানায় শুইয়ে দিলেন। আমি ছাড়া পাওয়ার যথাসাধ্য চেষ্টা করছি, কিন্তু যতই হোক একটা ছেলের শক্তির কাছে মেয়েরা কখনোই পেরে ওঠে না। চোখ বেয়ে পানি পড়ছে। উনি খুব ভালো করেই জানেন আমি ওনাকে ভালোবাসি না, সম্ভবও না। তবু কেন উনি আমার সাথে এমন করছেন? কিছুক্ষণ পর আর কোনো উপায় না পেয়ে আমি এমনিতেই শান্ত হয়ে গেলাম। উনি ধীরে ধীরে নিজের মুখ তুলে নিলেন আর আমার মুখের ঠিক সামনে নিয়ে এলেন। বাঁ হাতটা সরিয়ে আমার ঠোঁট দুটোকে আলতো আঙুল ছুঁয়ে যাচ্ছেন আর নাক দিয়ে আমার গাল ঘষতে লাগলেন। ওনাকে এত কাছে আমি সহ্য করতে পারছি না। কেন আমায় বিয়ে করলেন? খুব কি দরকার ছিল? উনি আমার গালে আলতো করে চুমু দিলেন আর ফিসফিস করে বললেন, কাউকে চিরতরে কষ্ট দেওয়ার মোক্ষম রাস্তাটাই হলো নিজের কাছে বন্দি রাখা। আর এই সমাজে তার সব থেকে সহজ উপায় বিয়ে। বলে ঠোঁট থেকে আঙুল সরিয়ে গাল ঘষতে লাগলেন। কেন? আমি আপনার কোন ক্ষতিটা করেছি? কিসের কষ্ট দিতে চান? আর এর থেকে বেশি আর কি কষ্ট দেবেন আমায়? উনি মুচকি হাসলেন। সময়ের সাথে সাথে কষ্টের ধরন ও কারণ দুটোই স্পষ্ট হয়ে যাবে। বলে আবারও আমাকে টেনে শক্ত করে বুকে জড়িয়ে ধরলেন। দয়া করে ছাড়ুন আমাকে। আমি আপনাকে। আমার কথা শেষ করার আগেই আমার মুখ এক হাতে চেপে ধরলেন উনি। ও রাগান্বিত কণ্ঠে বললেন, তুমি কি কোনোভাবে আমার কাছে প্রাণ ভিক্ষা চাইছো? তুমি কি গুন্ডা নাকি ধর্ষক? কোনটা? খুব শখ দয়া নেওয়ার? ওকে। একদম কাছে আসার চেষ্টা করবেন না। কোনো মেয়েকে জোর করে বিয়ে করে তার উপর জোর জবরদস্তি করাকে পুরুষত্ব বলে না। এক পৈশাচিক হাসি হেসে আরিয়ান অহনার আরো কাছে এগিয়ে গেল। এত সুন্দরী বউয়ের উপর পুরুষত্ব না খাটালে আমাকে সমাজ কাপুরুষত্বের উপাধি দিবে, সেটা আরিয়ান চৌধুরী কিছুতেই দিবে না। তোমার স্বামীর পুরুষত্বে আঙুল উঠুক না, নিশ্চয়ই তুমিও চাও না? আমি কতবার বলবো আপনাকে আমি স্বামী হিসেবে মানি না? আবারও জঘন্যভাবে হেসে আরিয়ান নিজের আশ্রয়পৃষ্ঠে তার ফুলন্ত গোলাপকে জড়িয়ে নিল। তুমি মানলে কি না মানলেও কি, তুমি আমার নির্ধারিত, তাই তুমি আমাতে আবদ্ধ, আমাতে সীমাবদ্ধ। এর বাইরে কোনো গতি নেই। এম আই ক্লিয়ার? আরিয়ানের ঠান্ডা কণ্ঠে হুমকি দিল। অহনা জঘন্য মানুষটার স্পর্শ থেকে নিজেকে বাঁচানোর আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু তার বলিষ্ঠ দেহের অধিকারী অসভ্য লোকের কাছে পেরে ওঠেনি। আরিয়ান কানের কাছে ফিসফিসিয়ে বলল, কি দরকার ছিল এত সুন্দরী হয়ে জন্ম নিয়ে অন্য কারো প্রাণনাশকারী হওয়ার? এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। আফিমের নেশার চেয়েও কড়া নেশা হচ্ছে তোমার নেশা। আফিমের নেশা থেকে মুক্তি পাওয়া যায়, কিন্তু এই নেশা থেকে কোনো মুক্তি নেই। মুক্তি পেতে চাই না। তোমার সব সৌন্দর্য আমাতে উৎসর্গ করো, আমার সুবাসী গোলাপ। অহনার উত্তরের অপেক্ষা না করে আরিয়ান মৌমাছি যেভাবে মধু সংগ্রহ করে, তেমনি আরিয়ানও তার রোজ থেকে গোলাপের সুবাস নিতে ডুব দিল নেশার সাগরে, যা এক পক্ষের কাছে তৃপ্ততা হলেও অন্য পক্ষের কাছে বিরক্ততায় দম বন্ধ হওয়ার উপক্রম। রোজ মানে অহনা রহমান রোজ, আরিয়ান তাকে রোজ বলে ডাকে।
অহনা মধ্যবিত্ত ফ্যামিলির সন্তান। তার বাবা অনেক আগেই মারা গেছে, আর মাই, যিনি তার বাবা, তিনি তার মা একজন প্রাইমারি স্কুলের শিক্ষিকা। তার যেহেতু কোনো ভাই বোন নেই, তাকে নেই মা বেঁচে আছে এতদিন। অহনা এবার ইন্টার পরীক্ষা দিল। এত ভালো স্টুডেন্টও না, খারাপ স্টুডেন্টও না, চলে আর কি। তার মার স্বপ্ন তাকে ডাক্তার বানাবে। এর জন্য পরীক্ষার পরে আহামরি কোনো ছুটি পেল না। কিছুদিন পর মেডিকেল পরীক্ষাতে নিজের মায়ের স্বপ্ন পূরণ করতে একদম লেগে পড়ল। স্বপ্ন পূরণের পিছে তার বাবা বলতো কষ্ট করলে নাকি কেষ্ট মেলে, কঠোর পরিশ্রম করলে সফলতা তোমার আসবে। তার স্বপ্ন ঢাকা মেডিকেলে পড়া। এর মধ্যে হুট করে তার বান্ধবীরা তাকে অনেক রিকোয়েস্ট করলো ঘুরতে যাওয়ার জন্য। যেহেতু পরীক্ষা শেষ, কিন্তু সে যেতে রাজি না। সে তো কখনো তার মাকে ছেড়ে থাকেই নাই, ঘুরতে যাওয়া তো দূরের কথা। বছরের শেষ পর্যায়ে শীতের টাইম, তার মা শিক্ষিকা বান্ধবীরা প্ল্যান করলো তার কক্সবাজার থেকে ঘুরে আসবে। মজার বিষয় হলো অহনার মার বেস্ট ফ্রেন্ডের মেয়ে তার বেস্ট। সেই সূত্রে তারা একসাথে কক্সবাজার আসছে। সে কি জানতো এই কক্সবাজার আসে তার জীবনে কাল হয়ে দাঁড়াবে? তাহলে জীবন নিয়েও আসতো না। কক্সবাজার আসছে 2 দিন হয়েছে। তার একটা হোটেল উঠেছে, অনেক ঘোরাঘুরি করলো, অনেক সুন্দর একটা পরিবেশ। কালকে তারা ব্যাক করবে। দুপুরে ঘোরাঘুরি করে ঘুমও পেয়েছে, একটু ঘুমিয়ে নেওয়া যাক। যখন ঘুম ভাঙলো তখন দেখলো তো সন্ধ্যা হয়ে গেছে, কেউ রুমে নেই। ফ্রেশ হয়ে বেরোলো খুঁজতে তাদের। সমুদ্রের পাশে দেখতে পারলো কত মানুষ, হয়তো কেউ কারো বউ, হয়তো কেউ কারো বোন, কেউ বা গার্লফ্রেন্ড। তারাই সমুদ্র উপভোগ করতে আসছে। সূর্যটা প্রায় নেমে আসলো, নীরব পরিবেশ। তারা দাঁড়িয়ে থাকতে ভালো লাগতেছে। ভুলে গেল সে কেন এখানে এসেছিল। হুট করে তার চোখে পড়লো তার থেকে একটু দূরে সামনে দাঁড়িয়ে তারা একজন লোকের দিকে। সে দুটো এখানে চলে গেল, ধাক্কা দিয়ে ফেলে দিল। লোক হুট করে একটা গুলির শব্দ হয়। অহনার সাথে নিচে পড়ে যাওয়ার লোকটা চমকালো। এর মধ্যে তারা আশেপাশে থাকা লোককে তোলা হলো। এ আর কেউ না, আপনারা যা ভাবছেন, সে এই লোক আরিয়ান চৌধুরী। অবশ্যই আসছিল একটা বিজনেস ডিলে। 2 দিন হলো সে বাংলাদেশে আসছে এই বিজনেস ডিলের জন্য। আজ সকালে কক্সবাজার আসলো। একটা কল আসায় সে কলে কথা বলছিলাম, একদম কেউ একজন তাকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দিল। অবশ্যই তার রাগ উঠেছিল। কার এত বড় সাহস তাকে ধাক্কা দেয় সে বুঝতে পারলো। কেউ একজন তাকে অ্যাটাক করেছিল, আর এই ব্যক্তি তাকে বাঁচালো। যেই না তার উপরে পড়ে থাকা ব্যক্তির উপর চোখ দিল দেখার জন্য, চোখ জুড়ে যেন অমনি আটকা পড়লো। চোখের পাপড়ি ফেলার কোনো নামই নেই। তার হৃৎপিণ্ড দ্রুত চলতে শুরু করলো। কি মায়াবী তার চোখ দুটো! তাজা এক গোলাপ যেন তার সামনে লাল ফ্রক পরা এক মায়াবী গোলাপের উপর তার চোখ আটকে গেল। যায় এই 28 বছরে কখনো এমন হয়নি। তার মন একটা কথাই বলছে, এই গোলাপ তার লাগবে, শুধু তার জন্য। তার বাবার মধ্যে একজন বলে উঠল, পালিয়েছে ওরা স্যার, আপনাকে গুলি করে। ঠিক আছেন আপনি? এর মধ্যে অহনা বলে উঠল, আপনি তো ঠিক আছেন, ওরা চলে গেছে, এবার আমার উপর থেকে উঠুন দয়া করে। আরিয়ান অহনার উপর থেকে উঠে পড়ল। একবার তার উপর তাকিয়ে বলে উঠল, মেয়ে, তোমার নাম কি জানি না। ধন্যবাদ আমাকে বাঁচানোর জন্য। নতুন করে জীবন দিলে তোমার জন্য, বাঁচার জন্য রোজ। আপনি কেমনে জানেন আমার নাম রোজ? আপনাকে তো আমি আজকে ফার্স্ট দেখলাম। আর কি উল্টাপাল্টা বলতেছেন? থাকা খেয়ে কি মাথা সব চলে গেল নাকি? মাথার সবই ঠিক আছে, কিন্তু মন যে চলে গেল অন্য কারো কাছে। চুপ করে ভাবল। এর সাথে কথা বলে লাভ নেই, এর থেকে আমি যাই। সামনে থেকে সরে দাঁড়ান, আমাকে যেতে দেন। মেয়ে, তোমার সামনে থেকে সরছি আপাতত, কিন্তু তোমার জীবন থেকে সরছি না কখনো। থেমে এবার বলে উঠল আশিক আরিয়ানের পিএস। তোমার ম্যামকে পৌঁছে দাও তার গন্তব্যে। ইয়েস স্যার। অহনার সামনে এসে বলল। চলেন ম্যাডাম। অহনা কিছু বলতে চাইবে, তার মধ্যে আরিয়ান বলে উঠল, মেয়ে, তোমার কথা পরে শুনবো, আপাতত কিছু না বলে ওর সাথে যাও। কোনো এক্সকিউজ শুনতে চাই না। বলেই চলে গেল। তারপর আরিয়ানের কথা মতো আশিক অহনাকে তারা যে হোটেলে থাকে সে হোটেলে পৌঁছে দিয়ে আরিয়ান কাছে আসলে আরিয়ান তাকে বলে, আশিক, তুমি তো অনেক দিন ধরে আছো আমার সাথে। কোনো দিন কি তোমাকে কোনো মেয়ে সম্পর্কে তোমাকে খোঁজ নিতে বলছি? আরিয়ানের কথায় আশিক চমকে উঠল। স্যার, মেয়ে তো আপনার এলার্জি। মেয়েদের কোথা খোঁজ খবর তো দূরের কথা, তাদের এখান থেকে তো 10 মাইল দূরে থাকেন।
হঠাৎ এই কথা কেন? সত্যিকারও খোঁজ নিতে হবে এনে? আশিকের জন্য তোমাকে আমার এত ভালো লাগে কিছু না বলতেই বুঝে যাও। আশিক, এর জন্য তোমাকে আমার এত ভালো লাগে কিছু না বলতেই বুঝে যাও। আমার রোজের সব ডিটেলস চাই আজকের মধ্যে। কানেক্ট করে আমাকে দাও। স্যার, রোজ ম্যাডামের নাম হচ্ছে অহনা রহমান রোজ। ওনার বাবা অনেক আগেই মারা গেছে। ওনার মা হচ্ছে একটি প্রাইমারি স্কুলের টিচার। আর আপনার ওনার বাড়ি হচ্ছে সিলেট মৌলভীবাজার। এইবার ইন্টার পরীক্ষা দিছে, এখন মেডিকেল পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছে। আর উনি ওনার মায়ের একমাত্র সন্তান। আর এই কক্সবাজারে উনি আর ওনার আম্মুরা একসাথে ট্যুরে এসেছে, যারা কালকে চলে যাবে। আশিক একদমই সব বলে ফেলল। আশিকের কথা শেষ হতে আর আরিয়ান বলে উঠল, আশিক বা এক্সিলেন্ট, সামনের মাসে আমার পক্ষ থেকে তোমার জন্য একটা ট্যুরের ব্যবস্থা অস্ট্রেলিয়াতে। ইমপ্রেস আমি। আশিক বলে উঠল, থ্যাংক ইউ স্যার। কারণ স্যার আমি জানতাম আপনি আমাকে বলবেন খোঁজ নিতে, তাই আগে খোঁজ নিয়ে নিলাম। যে ছেলেগুলো মেয়ের দিকে তাকায় সে ছেলে বলল একটা মেয়েকে আমি পৌঁছে দিয়ে আসতাম। আপনাকে উনি বাঁচিয়েছে, তারপর তো একটা বলার কথা না? গুড, আমি ইমপ্রেস। যাই হোক, আমাদের আজকে ঢাকা ব্যাক করার কথা ছিল, কিন্তু আমরা কালকে যাব। আমাকে আঘাত করে ভিতর কুত্তার বাচ্চারা ভুল করছে। একদিক দিয়ে ভালো করছে, তারা আমাকে আজকে আঘাত না করলে আমার সুবাসী গোলাপের সাথে দেখা হতো না। যাই হোক, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। আজকেও এটা প্রমাণিত হলো। বলেই হেসে উঠল। মনে মনে ভাবল আশিক, যাই হোক, স্যারের কঠিন মন তো তরল পদার্থে গলে গেছে, প্রেমে পরিণত হয়েছে। আমার ভয় করতেছে রোজমের কপালে বা কি আছে, সামনে বেচারির বা কি অবস্থা করে। কারণ স্যার যা চায় তাই পায়। আর একবার যদি কোনো জিনিস চোখে পড়ে যায়, সেটা যে কোনো মূল্যে স্যারের চাই। স্যারের এই কথাটা বলা ঠিক হবে, পরে জানতে পারলে তো আমারই খবর আছে। বলেই ডুব গিলল আশিক মনে মনে। স্যার, একটা কথা বলবো? বলো। রোজ ম্যাম একটা ছেলেকে ভালোবাসে, আর ওই ছেলের সাথে ওনার ফ্যামিলি ভাবে বিয়ে কথা হয়ে আছে। আশিকের কথা শুনে আরিয়ান কিছুক্ষণ চুপ করে গেল। চোখ মুখ লাল হয়ে গেছে রাগ। বিয়ে ঠিক হয়ে আছে, বিয়ে তো হয় নাই। আমার জীবনে যেহেতু একবার এসে পড়ছে, আমার যেহেতু চোখ পড়েই গেছে, যাই হয়ে যাক তার আমার হতে হবে। যদি ভালোভাবে না হয় তারপরও এটা তার জন্য খুব সুখবর হবে না। তাকে আমার চাই যে কোনো মূল্যে, 1-2 দিন না, সারা জীবনের জন্য, মৃত্যুর আগ পর্যন্ত। বলে চলে গেল আরিয়ান। আরিয়ানের কথা শুনে আশিক মনে মনে দোয়া করছে। এদিক দিয়ে অহনার রুমে গিয়ে দেখলো সবাই চলে আসছে। রাইসা অহনার বেস্ট ফ্রেন্ড বলে উঠল, তোরে কত জায়গায় খুঁজলাম, কই চলে গিয়েছিলি? আমি ঘুম থেকে উঠে তোদের কাউকে পেলাম না, তাই সামনে গেছিলাম একটু হাঁটতে। ও আচ্ছা। এর মধ্যে অহনার আম্মা এসে বলে উঠল, অহনা, ব্যাগপত্র গুছিয়ে নাও, আমরা কালকে সকালে ব্যাক করছি সিলেট। অহনা এর মধ্যে সন্ধ্যায় ঘটে যাওয়ার সব ভুলে গেল। সে ভুলে গেলে কি সব থেমে গেছে? তা কিন্তু না। রাতে ডিনার করে সবাই সবার মতো শুয়ে পড়লো। তারা এক রুমে এই নিয়েছিল, কিন্তু তার ঘুম পাওয়া সেই এসে শুয়ে পড়ো। তারা নাকি আজকে আড্ডা দিবে, একসাথে ঘুমাবে। তা আজকে একটু বেশি ঘুম পাচ্ছে, বিষয়টা বোঝা গেল না। এত না ভেবে ঘুমিয়ে পড়লো। তার ঘুমিয়ে পড়ার জন্য তো একজন অপেক্ষা করছিল, কে আর হবে? হারিয়ান ছাড়া। এখন প্রায় মধ্যরাত, একজন ঘুমিয়ে পড়ছে, আরেকজন চোখের তেষ্টা মেটাতে এসেছে। কি অবাক করা বিষয়, আরিয়ান চৌধুরী একটা মেয়ের রুমে এসেছে এত রাত্রে তাকে দেখার জন্য। ভেবে হেসে উঠল। আরিয়ান বিছানার দিকে তাকিয়ে দেখতে পেল ফুটন্ত গোলাপ শুয়ে আছে, সেখান থেকে সুবাস সরাচ্ছে। সে চাইলেও চোখ ফেরাতে পারছে না। সময় নষ্ট না করে দুটো তার গোলাপের কাছে চলে গেল। অহনার পাশে বসে কতক্ষণ চেয়ে রইল এক দৃষ্টিতে। বৃষ্টি পেলার নামই নেই। অহনার লাল রঙের একটা টি শার্ট আর প্লাজো পরে আছে। ঘুমের কারণে সত্যি সত্যি একটু পেটের সাইড থেকে সরে গেছে, পেট দেখা যায়। কাঁধের সাইড থেকেও হালকা সরে গেছে। আরিয়ান তো তাকে এক পলক দেখার জন্য এসেছিল, কিন্তু এখন তো এসে বাজেভাবে ফেসে গেছে। যেই না সে অহনার কাঁধ থেকে সরে যায় টি শার্টটা ঠিক করতে যাবে, অমনি চোখ পড়লো একটা কালো তিলের উপর। তিলটা ছুঁয়ে দেওয়ার লোভ আর সামলাতে পারল না। অহনার উপর একটু বুকে তীরটা ছুঁয়ে দিল। ঘুমের মধ্যে কিছুটা কেঁপে উঠল অহনা। আরিয়ান আজকে জীবনে যে অনুভূতির সাথে সাক্ষাৎ পেয়েছে, আর এমন অনুভূতি আর কখনো হয়নি। এমন নেশা মদের থেকেই করা নেশা।
অহনার শরীর থেকে সুন্দর একটা স্মেল বের হয়ে আসছে। আরিয়ান তার সুবাস নিচ্ছে। অহনার গলার মুখ গুজে তার নাক দিয়ে অহনার গলা ঘষতে থাকলো, ছোট ছোট কিস দিতে থাকলো। এমন শীতল স্পর্শ পেয়ে তাও তো ঘুমের মধ্যে কেঁপে উঠছে। আরিয়ান অহনার গলা থেকে মুখ তুলে অহনার পেটের কাছে চলে আসলো, পেটে মুখ গুজে দিল আর ধীরে ধীরে কিস করতে থাকলো। এমন শীতল স্পর্শে ঘুমের মধ্যে আরিয়ানের মাথার চুল খামচে দিয়ে ধরলো। হুট করে তীব্র কিসের সাথে কামড় দিতে লাগলো। অহনার সাথে সাথে আরিয়ান চুল খামচে দিয়ে ধরছে। এদিকে আরিয়ান মুচকি হেসে বলে উঠল, তোমার অজানা একজনকে মন দিয়ে তুমি ভুল করছো। অবশ্যই সেও ভুল করছে, তার ফল তুমি পাবে। এটা তো কিছুই না, মাত্র সামান্য টিলার। এখন থেকে তোমার ছোঁয়া তো দূরের কথা, তোমার দিকে চোখ তুলে তাকালে তার চোখ তুলে ফেলবো, কারণ তুমি শুধুই আমার। তোমাকে স্পর্শ করার অধিকার আমার, তোমাকে কষ্ট দেওয়ার অধিকার আমার। তোমার জন্য শুধু ডেভিল লাভার খুব দুটো, তোমাকে আমার করে নেব, সেটা তুমি চাও বা না চাও। বলে অহনার কপালে কিস করে চলে গেল। পাখির কিচির মিচির অহনার ঘুম ভেঙে গেল। এখনো ঘুম থেকে উঠে বসতে অমনি তার হাত গলায় চলে গেল। কাঁধের জায়গাটা ব্যথা করছে। এরকম পাত্তা না দিয়ে অহনা চলে গেল ফ্রেশ হতে। যেই না আয়নার সামনে চোখ পড়লো চমকে উঠল। কাঁধে গলায় কামড়ের দাগ, স্পর্শ দাগ হয়ে গেছে পেটের দিকে। তাকিয়ে থেকে পেটে সেই সেম অবস্থা। বুঝতে পারলো না কিছু, তার সাথে কি হলো সে মনে করলো না। হয়তো কোনো পোকা কামড় দিয়েছে, তাই এত পাত্তা না দিয়ে ফ্রেশ হয়ে চলে গেল। তারপর সবাই তাকে নাস্তা করে রওনা দিল বাড়ির উদ্দেশ্যে। এখন বাজে রাত 10টা। মাত্র তার ঘুম ভাঙলো, কারণ কক্সবাজার থেকে এসে গোসল করে ঘুম দিয়েছিল। অনেক ক্লান্ত ছিল, তাই এখন তার খাওয়ার প্রয়োজন। খিদে পেয়েছে। যেই না ফোনটা চার্জ থেকে খুলে অন করলো, মুখে হাসি ফুটে উঠলো। তার হবু জামাই মেসেজ দিয়েছে, অনেকগুলো কলও দেয়া তার বাবার মধ্যে হুট করে, আর অনেকগুলো কল দেয়া তার বাবার। এর মধ্যে হুট করে কল আসলো, সে না ভেবে রিসিভ করলো কল। তুমি এতক্ষণ কই ছিলা? সমস্যা কি? তোমার বাসায় আসছো তো অনেকক্ষণ আগে, এতক্ষণ ছিলা কই? ফোন অফ ছিল কেন? আমাকে টেনশনে কাঁদাই তো তোমার ভালো লাগে? কথা বলছো না কেন? আরে দাঁড়াও, তুমি আমাকে বলার সুযোগ দেবে, সুযোগ না দিলে বলবো কেমনে? আমার ফোনে চার্জ ছিল না, ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠলাম, তোমার মেসেজ দেখলাম যে না মেসেজ দেব, তুমি কল দিলা। ও আচ্ছা, কিছু? তো আমার জামাই কি করে এখন? তোমার জামাই তোমাকে মিস করছে। চলো আমরা 3 দিনের মধ্যে বিয়ে করে ফেলি। তাহলে আমার খুব ভয় করছে, যদি তোমাকে হারিয়ে ফেলি। অহনা, তোমাকে ছাড়া আমি বাঁচবো না, অনেক ভালোবাসি। অহনা রাজের কথা চমকে গেল, বলল, কিন্তু আমি তো তোমাকে ভালোবাসি, আর কিছুদিন মেডিকেল এক্সামটা দেই। আপনার মতো তো আমিও ডাক্তার হতে চাই বরমশাই, তাই তো ধৈর্য ধরে অপেক্ষা করুন। এইভাবে তাদের মধ্যে কিছুক্ষণ কথা চললো। পরে ফোন রেখে দিল। তারপর ডিনার গেল। ডিনারে ফেরার পর যেই না ফোনটা হাতে নিল, একটা মেসেজও তার চোখ বড় বড় হয়ে গেল। মেসেজটা এমন, সাবধান হয়ে যাও, যাকে ভালোবাসে তাকে ভুলে যাও। তোমাকে ভালোবাসি নাকি আমি চাই না, তোমাকে আমার চাই, তাই তোমার জন্য ভালো হবে এই ছেলেকে ভুলে যাওয়া। তোমার জন্য তার ক্ষতি হবে, তোমার আর আমার মাঝখান থেকে তাকে দূর সরিয়ে দিতে 2 মিনিট আমার সময় লাগবে। সো বি কেয়ারফুল। শুভাশী গোলাপি। এই মেসেজ পড়ে অহনার রাগে ভয়ে কাঁপছে। শরীর কত আনন্দে ছিল, মনটা খারাপ হয়ে গেল। সারা রাত ঘুম হয় নাই, সকালে চোট লাগলো। কারো জন্য কারো সময় থেমে থাকে না। আরিয়ানও তার মতো বিজি। সে বিজি অহনার উপর ঠিকই নজর রাখতে ভুলছে না। অহনা আসার পর থেকে আর এসব মনে নেই। তার জীবনও নদী স্রোতের মতো চলতে থাকলো। এতদিনের পরিশ্রম আজকে একটু শান্তি হলো। পরীক্ষা দিলে এখন তো টেনশন রয়ে গেল। রেজাল্ট অবশ্যই ভালো অবশ্যই হবে, কারণ সে পরিশ্রম করেছে। পরিশ্রম কোনোদিন বৃথা যায় না। দেখা যাক কি হয়। পরীক্ষা অবশ্যই তার ভালো হয়েছে। মাথা থেকে অনেক বড় একটা বোঝা নেমেছে, অনেক রিল্যাক্স লাগছে এখন। এর মধ্যে তার আনন্দ লাগছে, সুখবর হচ্ছে তারা রাজের বিয়েটা তার পরীক্ষার জন্য পিছিয়ে দিল। যেহেতু একজন দিয়ে দিয়েছে, ফ্যামিলির সবাই ঠিক করেছে সামনের মাসে 7 তারিখ তাদের বিয়ে হবে। যদিও মোটামুটি আয়োজন করা হবে। তার মার একমাত্র সন্তান সে, তাই সে এখন রেডি হচ্ছে। অনেকদিন ধরে রাজ্যের সাথে দেখা হয় না, আর বিয়ের শপিং করতে যাবে, তাই সে এখন রেডি হচ্ছে। অবশেষে আজকে সুন্দর করে সাজগোজ করছে। যেমন শাড়ি পরলে ঘুরতে গেলে তো মানুষের মনে এমনি ফুরফুর হয়ে যায়,
আর যদি হয় পছন্দের মানুষ, তাহলে তো কথাই নেই। তার প্রিয় মানুষ দেওয়ার শাড়িটা আজকে সে পরলো, কপালে একটা কালো টিপ, চোখে কাজল আর ঠোঁটে লিপস্টিক, আর শাড়ির সাথে ম্যাচিং করে চুড়ি আর কানের দুল। একদম আয়নাতে একবার চোখ বুলিয়ে দেখলো, কেমন লাগছে? না, খারাপ লাগছে বটে, পরি থেকেও কম লাগছে না। তারপর মার কাছে বলে বের হয়ে পড়লো নিচে। রাজ তার জন্য গাড়ি নিয়ে অপেক্ষা করছে। রাজ বাইক নিয়ে দাঁড়িয়ে আছে। সে কতক্ষণ চেয়ে দেখলো তার রাজকুমারও সুন্দর একটা পাঞ্জাবি পরেছে, দেখতে এত রাজকুমার মতো লাগছে, মাশাআল্লাহ। রাজু কতক্ষণ তার থেকে দিকে চেয়ে থাকলে কতক্ষণ শুভ দৃষ্টি হলো তাদের। এবার যাওয়া যাক বলে হেসে উঠল দুজন। তারপর ঘুরে ঘুরে করে চলে আসলো শপিং মলে। রাজ সামনে একটা কল আসায় ওই পাশ দিয়ে কথা বলছে, অহনা নিজের মতো করে নিজে হাঁটছে। হঠাৎ করে তার কারোর সাথে ধাক্কা লাগলো, তার হাতে টাকা ফোনটা পড়ে গেল, আর ওই পাশে থাকার ব্যক্তিটির হাতে থাকা কি জানি পড়লো। নিচের দিকে চোখ পড়তে অহনা চমকে উঠলো। পিস্তল সামনে থাকা ব্যক্তির উপর চোখ পড়তে চমকে উঠলো। কিন্তু সে ব্যক্তি কক্সবাজার যাকে বাঁচিয়েছিল তাকে অবশেষে টিভিতে অনেকবার দেখেছে। বাংলাদেশের টপ বিজনেসম্যানের মধ্যে একজন। মেয়েরা অবশ্যই আরিয়ান বলতে পাগল। তার কিছু বান্ধবী আছে, তার তো নিজস্ব পুরুষ আছে, অন্য পুরুষের দিকে তাকানোর কোনো ইচ্ছা নেই। তার মধ্যে আরিয়ান পিস্তল হাতে নিয়ে নিল, একটু কাছে এসে বলল, তুমি এখানে? এর মধ্যে উঠলো মনের ভয়। ভয় রেখে ভেতরে সেটা প্রকাশ করলো না। আপনার হাতে পিস্তল, আপনি কি সন্ত্রাসী নাকি? জানতাম আপনি বিজনেস করেন, কিন্তু সন্ত্রাসীও করেন। মাই গড, কাকে খুন করতে আসছেন? আমি একজন সফল বিজনেসম্যান, এটা সবাই জানে। আমি একজন মাফিয়া, এটা অনেকেই জানে, যেটা তুমি জানতে না। জেনে নাও, যেখানে বড় বড় মাফিয়ারা, এমপি, মন্ত্রীরা আমার সামনে কথা বলতো, তাদের ভয়ে কাঁপে, সেখানে দেখো তুমি চোখের উপর চোখ রেখে কিভাবে কথা বলছো। কত সহজে ভাবা যায়। অবশ্য তুমি না বললে কে বলবে? আমার উপর তো সব থেকে বেশি তোমারই অধিকার। একটা কথা মনে রাখবে, তুমি শুধু আমার, সেটা তুমি চাও বা না চাও, তুমি আমার হবে। এটা যত তাড়াতাড়ি মেনে নেবে তোমারই মঙ্গল। বলে অহনার কাছে চলে আসলো। তার নিঃশ্বাস অহনার মুখে পড়ছে। অহনার অনেক অস্থির লাগছে। কোনো ছেলে তার কাছে এতটা কাছে আসে নাই, রাজও না। কত মায়ের বুক খালি করছেন? আপনি কে বা কি আমার জানার দরকার নাই। আর আপনি সরে দাঁড়ান আমার সামনে থেকে। আমি যাব, আমার জন্য আমার হবু হাজবেন্ড অপেক্ষা করতেছে। অবশ্যই আমাদের কিছুদিনের মধ্যে বিয়ে হয়ে যাবে। আজকে আমরা শপিং করতে আসছি। বিয়ে এখন যদি আপনি সব ফালতু কথা না বলতেন, খুশি হতাম। আপনার লেভেল কাউকে খুঁজে নিয়ে আপনি বিয়ে করে ফেলেন। আমি আপনার লেভেলের না, ব্রো। বলেই চলে যেতে চাইলো, কিন্তু পারলো না। এর আগে আরিয়ান তাকে হিসকা টান দিয়ে দেয়ালের সাথে মিশিয়ে নিল। যদিও জায়গাটা নিরিবিলি, এখানে বেশি মানুষ আসা যাওয়া করে না। আরিয়ান অহনা দুই হাত চেপে ধরে রাগী সুরে বলে উঠল, আমি তোর কোন জন্মের ভাই? হ্যাঁ, না করলাম না ওই ছেলের কথা মাথা থেকে নামিয়ে ফেলতে? ভালো কথা কানে যায় না? আমি কি করতে পারি তোর কোনো আইডিয়াই নেই। আমাকে যতটা ভালো দেখতেছিস, আমি ততটা ভালো না। আমার খারাপ রূপটা যদি তোকে দেখাই, তোর আত্মা কেঁপে উঠবে। সো আমাকে রাগাস না, সব ধ্বংস করে দিব। তুই আমার না হলে কারণ না। কে আপনি? আমার উপর আপনার কোনো অধিকার নেই। কোন অধিকার ফলাতে চাচ্ছেন আপনি? আপনি চাইলেই হবে। আমি আপনাকে ভালোবাসি না, আমি একজনকে ভালোবাসি, সেও আমাকে ভালোবাসে। কেন আপনি আমাদের মাঝখানে বাধা হয়ে দাঁড়াচ্ছেন? লজ্জা বলতে আপনার নেই? মনুষ্যত্ব বলতে কিছু নেই আপনার? আপনার যা মন চায় আপনি করেন। আমি রাজকেই ভালোবাসি, তাকেই বিয়ে করব, আপনাকে মরে গেলেও না। এদিকে আরিয়ান ভয়ঙ্কর ভাবে হেসে উঠল। আরিয়ানের এমন হাসির শব্দে কিছুটা চমকালো এবং ভয় পেয়ে কিন্তু সেটা প্রকাশ করলো না। আরিয়ান অহনাকে কিছুক্ষণ দেখে একটু কাছে এসে অহনার সামনে থাকা চুলগুলো গজিয়ে দিল কানে। ফিসফিস করে বলে উঠল, মেয়ে, তুমি বোকা। তুমি নিজের ইচ্ছাতে আমার কাছে এসেছো। আমার 28 বছর ঘুমিয়ে থাকা মনকে তুমি জাগিয়েছো, হয়তো অনিচ্ছায়, আই ডোন্ট কেয়ার। কিন্তু তুমি এসেছো নিজের ইচ্ছায় আমার কাছে। আমার এই জীবন থাকতে তোমার কোনো মুক্তি নেই। এটা তুমি যত তাড়াতাড়ি মেনে নেবে, তোমার মঙ্গল। অহনা আরিয়ান এবার গভীর কণ্ঠে শুনে কিছুটা ভয় পেল এবং রাগ উঠল। বলে উঠল, আপনি কি এটা মামার বাড়ির আবদার পেয়েছেন? আপনাকে বাঁচানোটা আমার ভুল হয়েছে। মানুষের ভালো করতে নেই। আপনি আমাকে স্পর্শ করলেন, এত বড় সাহস আপনার? কোন অধিকারে একটা মেয়েকে
আপনার প্রশ্ন করলেন, মিনিমাম ভদ্রতা বলতে আপনার মধ্যে কিছুই নেই। রাগে কচকচ করতে করতে অহনা বলে উঠল। আরিয়ান অহনার আরেকটু কাছে গিয়ে কোমর জড়িয়ে ধরে বলে উঠল। মেয়ে, তুমি অধিকারের প্রশ্ন তুলছ? সময় মতো অধিকার করে নিব। আর আমার সাহস একটু বেশি, আমি আরো অনেক কিছু করতে পারি। থাক, আর কিছু নাই করলাম। অসভ্য লোক, ছাড়ুন আমাকে। মেয়ে, আমাকে তুমি অসভ্য বললে? অসভ্য তো কিছুই করলাম না, করবো নাকি কিছু? আর হ্যাঁ, আজকের পর থেকে তুমি অন্য কারোর জন্য সাজবে না, তুমি আমার জন্য শুধু সাজবে। তোমার এই সৌন্দর্য শুধুমাত্র আমার জন্য। আমার সামনে শুধু তুমি শাড়ি পরবে। আমি এক কথা দ্বিতীয়বার রিপিট করি না। যদি দ্বিতীয়বার আমার বলতে হয়, বিষয়টা ভালো হবে না তোমার জন্য। চলে যাচ্ছি। এখন আরেকবার আমাদের বাসর ঘরে দেখা হবে। যতদিন নিজের মতো করে উড়ার মতো উড়ে নাও, কিছুদিন পর আমার করে নেব। তারপর আর এভাবে উঠতে পারবে না, আমার কাছে বন্ধ থাকতে হবে। বলে চলে গেল আরিয়ান। অনেক কিছুক্ষণ তাকিয়ে রইল আর হাজারবার বকলো, কি উঠবো ঝামেলা কোথা থেকে এসে জুড়ে বসলো। আর হঠাৎ মনে পড়ল রাজের থেকে অনেকক্ষণ ধরে সে আলাদা, অবশ্যই তাকে খুঁজছে। সে ফোনটা হাতে নিয়ে দেখলো অনেকগুলো ফোন। তারপর সে আজকে ফোন দিল আর বলল সে আসে কোনো জায়গায় আছে। তারপর তারা দুজন বিয়ের কেনাকাটা করে ফেললো আর মাত্র কিছুদিন আছে। তারপর রেস্টুরেন্টে গিয়ে ডিনার করে আজ তাকে বাসায় নামে চলে গেল তার বাসায়। মনা বাসে এসে ফ্রেশ হয়ে তার মাকে দেখানো শপিংগুলো, তারপর ঘুমিয়ে পড়ল। এভাবে আনন্দের দিনগুলো কেটে গেল। সময় কারো জন্য থেমে থাকে না। তেমনি কোনো কিছু আরিয়ানের কথাগুলো তার মনে থাকলেও সেগুলো পাত্তা দেয় না, কারণ আর মাত্র 2 দিন, তারপর এসে তার প্রিয় মানুষের হয়ে যাবে। আজকে মেহেদি অনুষ্ঠান মোটামুটি আয়োজন করা হয়েছে। বিয়ে বাড়ির সবাই খুশি, বউ নিজেও খুশি। এই খুশি কি টিকবে? মেহেদি আর্টিস্ট সুন্দর করে তার 2 হাতে মেহেদি পরিয়ে দিল। এভাবেই আনন্দের রাত কেটে গেল। দেখতে দেখতে কিভাবে যেন সময় চলে গেল। অনা আজকে হলুদ কালারের একটা শাড়ি পরেছে, হালকা সাজলো, কানে ফুলের দুল, কপালে টিকলি, ফুলের গহনা, একদম তাজা ফুল লাগছে তাকে দেখতে। আয়নায় নিজেকে দেখে জিনে একবার বেরোবে, হুট করে রুম অন্ধকার হয়ে গেল। এর মাঝে সে তার গলায় পেটে স্পর্শ পেল। শীতল স্পর্শে কেঁপে উঠল, বলে উঠল কে। কিছুক্ষণ নীরবতা পালন করলো সে ব্যক্তি, তারপর কণ্ঠ বেশি উঠল। সুইটহার্ট, আমি ছাড়া তোমাকে প্রশ্ন করার কার বা অধিকার আছে বলো? চমকে উঠল হনা, বলে উঠল, আপনি এখানে কিভাবে? চিনে ফেললে আমাকে? বাহ, আমি আসলাম, হলুদ ছুঁয়ে দিলাম তোমাকে সবার প্রথমে আমি। তুমি আমার খুব শীঘ্রই হবে। রেডি থাকো গোলাপ ফুল। বলে চলে গেল। অনেক চিন্তায় পড়ে গেল। তখন পাত্তা না দিলে এখন ভাবার বিষয়, লোক তো অনেক পাওয়ারফুল, যা খুশি তা করতে পারে। রাজু যদি কোনো ক্ষতি করে ফেলে, সে আর কিছু ভাবতে পারছে না। এর মধ্যে তার কাজিনরা চলে আসলো তাকে নিতে। তারপর চিন্তা বাদ দিয়ে তাদের সাথে চলে গেল। সবার মনে আনন্দ, শুধু তার মনে আনন্দ নেই, চিন্তায় আছে। কেন জানে মনে হচ্ছে তার রাজের সাথে দেখা হবে না। এভাবে আনন্দে ভয়ে হলুদ সন্ধ্যা চলে গেল অহনার। দেখতে দেখতে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো। এতদিনে দুজনের অপেক্ষার প্রহর শেষ হতে লাগলো। অহনা আর রাজের বিয়ে আজকে এই দিনটার জন্য। তারা অনেক অপেক্ষা করেছে, শেষ পর্যায়ে চলে আসলো। এই মুহূর্তটা বলার মতো ভাষা নেই তার। এত চাপের মধ্যে, এত মানুষের মধ্যে আরিয়ানের কথাটা সে ভুলেই গেছে। সে তো শুধু অপেক্ষায় আছে সেই মানুষটাকে দেখার জন্য। আজকে তার ঘরের বউ হয়ে যাবে সে, তার এতদিনের স্বপ্ন আজকে পূরণ হবে। অহনা সকালে গোসল করে খাওয়া দাওয়া করে পার্লারে চলে গেল সাজতে। পার্লারে আপুটাকে সে বলে দিল কিভাবে সাজিয়ে দেবে। তাকে সুন্দর করে সাজিয়ে দিল। লাল বেনারসি শাড়ি, মাথায় লাল গোলাপ, হালকা মুখে মেকআপ, চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক, কানের দুল, হাতে বালা, একদম লাল টুকটুকে বউ। অহনা পার্লারের কাজ শেষ করে বের হয়ে পড়লো বাসার উদ্দেশ্যে। হুট করে সে অনুভব করলো তারা মুখে যেন চেপে ধরেছে, ছাড়ানোর চেষ্টা করছে কিন্তু পারল না। তারা হাফ সাপ সে চোখে শুধু রাজের কথাই মনে পড়লো। রাজ তার জন্য অপেক্ষা করছে। তারা রাজের বিয়ে হবে না, তোদের কি আর দেখি, আর কখনো দেখা হবে না। অহনা আরিয়ানের বুকে অজ্ঞান হয়ে পড়ে আছে। আরিয়ানা অহনার দিকে তাকিয়ে বলে উঠল, যেটা আমি সহজে পাই না তা আমি চিনিয়ে নেই। তোমাকেও চিনিয়ে নিলাম, কারণ মেয়ে, তোমাকে আমার খুব দরকার। আরিয়ান অহনাকে নিয়ে চলে গেল। আর এদিকে এতক্ষণ খবর চলে গেছে অনেক কিডন্যাপ হয়েছে।
কারা যেন তাকে অপহরণ করে নিয়ে গেছে। এই খবরটা বিয়ে বাড়িতে পৌঁছাতেই একদম স্তব্ধ হয়ে গেল বিয়ে বাড়ি। অহনার মাথা একবার অজ্ঞান হয়ে গেল মেয়ের চিন্তায়। রাজ তো ওদিকে হারায় পড়ল। শেষ পর্যন্ত কি সে তার ভালোবাসাকে পাবে না? এত কিছু করেও অহনাকে ভালোবাসে বলে সে একটা সাধারণ ছেলের মতো জীবনযাপন করছে তার জন্য। শেষ পর্যন্ত কিছু তার শত্রু মুখে পড়লো অহনা। রাজ খোঁজখবর নিয়ে জানতে পারলো আরিয়ান অহনাকে কিডন্যাপ করেছে। এটা জানার পর আরিয়ানের প্রতি সে রাগে কেঁপে উঠে বলল, কুত্তার বাচ্চা, আমি তোরে ছাড়বো না। তুই আমার কলিজায় হাত দিয়েছিস। তোর সাথে আমার সমস্যা তো এর মধ্যে অহনাকে কেন আনলি? কাজটা ভালো করলি না। আরিয়ান এইমাত্র অহনাকে কোলে করে বিছানায় এনে শোয়ালো। তারপর পকেট থেকে ফোনটা হাতে নিয়ে কারোর কাছে ফোন দিল। তারপর দরজা লক করে বেরিয়ে পড়লো। এর মধ্যে একটা কল আসলো তার ফোনে। তাকে দেখলো। তার চিরশত্রু কল দিল। ভাবছিল ধরবে না, তারপর ধরে ফেললো। কি ব্যাপার মিস্টার রায়হান আহমেদ রাজ? কি মনে করে কল দিলেন? রাগে আরিয়ানের এমন কথা সহ্য করতে পারলো না। রাগে চিৎকারে বলে উঠলো, কুত্তার বাচ্চা, তোরে যদি পাইতাম আমি কুচি কুচি করে কুত্তারে খাওয়াইতাম। তোর সাথে আমার সমস্যা, তুই আমার কলিজায় হাত দিছোস আজকে। রাজের এমন কথা শুনে আরিয়ান কিছুটা চমকে গেল। ভাই, আমার সাহস তো একটু বেশি, কিন্তু আমি তোর কলেজায় হাত দিলাম? আমি বুঝলাম না। আমি তো কিছু করি নাই। কিছু খাইছস? আরিয়ান দেখ, নাটক করবি না একদম। আমি জানি অহনাকে কিডন্যাপ করছস। কেন করলি তুই? আমাদের মাঝে অহনাকে কেন টানলি? ওর জন্য তো আমি সবকিছু ছেড়ে দিলাম। তোর পথে কাটা তো আমি চলে আসছিলাম। তারপরেও তুই কেন আমাদের দুজনের মাঝখানে আসলি? আরিয়ান রাজুর কথা শুনে কিছুটা চমকে উঠল। তারপর বলে উঠল, অহনা সেই মেয়ে যার জন্য মাফিয়া থেকে সাধারণ ছেলে হয়ে জীবনযাপন বেছে নিছস। আমি শুনছিলাম তুই একটা মেয়ের জন্য নাকি সব ছেড়ে দিছস, ভালোবাসায় অন্ধ হয়ে। কিন্তু কি বলবো, বলার সঙ্গে দুঃখ হচ্ছে আমার। আমি আসলে জানতাম না তোর সাথে এখন আর কি সম্পর্ক। কিন্তু ইয়ার কিছু করার নাই আমার। ওর উপর নজর পড়ে গেছে, আমার দিলে লেগে গেছে। আমারই লাগবে, তুই ভুলে যা ওকে। তুই তো জানোস আমার যেটা চাই সেটা চাই। রাজ আরিয়ানের কথা শুনে কিছুটা রেগে গেল। নিজেকে সামলে বলে উঠল, দেখ আরিয়ান, অহনারে তুই আমাকে দিয়ে দে। আমরা দুজন দুজনকে ভালোবাসি। ইভেন আজকে আমাদের বিয়ে ফ্যামিলিগতভাবে। আমি তোর কাছে রিকোয়েস্ট করতেছি, ওকে আমার দিয়ে দে। বিশ্বাস কর ভাই, আমি ওরে ছাড়া বাঁচবো না। তুই বল, তুই কই আছস? আমি আসি, তুই ওকে দিয়ে দে আমাকে। তুই জীবনও পাবি না। কিছুক্ষণের মধ্যেই আমাদের বিয়ে হবে। অহনা চাই বা না চাই, তারা আমার কাছে থাকতে হবে আজীবন। তুইও ওরে ভুলে যা। বলে কেটে দিল ফোন। রাজ ওই পাশ থেকে বলে উঠল, কুত্তার বাচ্চা, তোরে আমি ছাড়বো না। অহনার ঘুম ভাঙলো প্রায় সন্ধ্যা। দেখতে পারলে একটা রুমে সে বন্দি। হুট করে সকালের ঘটনা মনে হয়ে পড়ল। তার জন্য অবশ্যই রাত চিন্তা করছে, আর তার মাও চিন্তা করছে। বিয়ে বাড়ি কি একটা অবস্থা। শুধু তো তার ফোনটা খুঁজবো, কিন্তু পেল না। রুমের দরজা খুলে গেল। একজন ভিতরে লাইটের আলো জ্বলে উঠল। অহনা সে ব্যক্তিকে কিছু বলতে চাইবে, সে চমকে উঠল। আপনি এতটা নিঃশ্বাস পর্যন্ত আপনি আমাকে কিডন্যাপ করলেন। আমি আপনার কি ক্ষতি করেছি? হ্যাঁ, আপনি এত আমার জীবনটাকে নরক করে দিলেন। বলে আরিয়ানের পাশে কেটে চলে যেতে চাইলো, কিন্তু পারল না। আরিয়ান তার হাত ধরে তার কাছে নিয়ে আসলো। বলে উঠল, রোজ তুমি চাইলেও আর যেতে পারবে না। তুমি আমারই থাকবে, সেটা তুমি চাও বা না চাও। জোর করে কখনো ভালোবাসা হয় না। ভালোবাসি একজনকে আমি, সেও আমাকে ভালোবাসে অনেক। আপনি কেন এটা বুঝতে পারছেন না? প্লিজ আমাকে যেতে দিন। বলে চলে যেতে নিল। আরিয়ানা একটানে অহনাকে বিছানায় ফেলে দিল, আর তার উপর শুয়ে পড়ল অহনা। উঠতে যাবে, তাকে আরিয়ান দুই হাতে তার মুঠো নিয়ে বলল। আরিয়ানের নিঃশ্বাস অহনার মুখে পড়ছে। সে সহ্য করতে পারছে না। ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করছে, কিন্তু এমন বিশাল লোকের সাথে কি সে পারে না। হুট করে আরিয়ান এমন একটা কাজ করে বসলো না, তার জন্য প্রস্তুত ছিল না। তার গলার মুখ গুছিয়ে দিল, সাথে সাথে কেঁপে উঠল। অহনা বলে উঠল, কি করছেন আপনি? ছাড়ুন আমাকে, আমাকে যেতে দেন প্লিজ। আমি আজকে অনেক ভালোবাসি আপনাকে। ভালোবাসা আমার পক্ষে সম্ভব না। অহনার এমন কথা শুনে রাজ্যকে কামড় বসালো অহনার গলায়, আর বলে উঠল, নেক্সট টাইম যেন তোর মুখে আমি পরপুরুষের নাম না শুনি। তোর আমাকে ভালোবাসতে হবে না, আমি তোকে ভালোবাসি।
এটা যথেষ্ট। একটু পরে কাজে আসবে, চুপচাপ সাইন করে দেবে, কোনো কাহিনী করবি না। তাহলে কিন্তু তোর মারে কোনোদিন তুই দেখবি না। তোকে পেতে হলে তোর মাকে ফোন করতে আমি একবারও ভাববো না। আরিয়ানের এমন কথা শুনে অহনা ভয়ে কেঁপে উঠল। অহনার আগে চিৎকার দিয়ে বলে উঠল, আপনাকে ওই দিন আমার বাঁচানোটা ভুল হয়েছে। আমি যদি জানতাম এমন পরিস্থিতি হবে, তাহলে ওই দিনে আমি আপনাকে নিজে মারতাম। অসভ্য খারাপ লোক কোথাকার। কোথা থেকে আসছেন? বারবার বলতেছে আমি একজনকে ভালোবাসি, আমাদের বিয়ে ঠিক। আজকে আপনি আমাকে কিডন্যাপ করেছেন। আপনি ভাবতে পারছেন বিয়ে বাড়িতে কি অবস্থা? মানুষ কত কথা বলতেছে। আমার আম্মুকে আপনি কি করে জানবেন? তা তো আপনার কোনো যায় আসে না। আরে ভাই, দুনিয়াতে কি মেয়ের অভাব? আমার পেছনে কেন পড়ে আছেন? এখন আপনি আমাকে ভয় দেখিয়ে বিয়ে করতে চাচ্ছেন। কখনো সুখী হবেন না আপনি আমার সাথে। আম্মুর কিছু হলে আমি আপনাকে ছাড়বো না। আজকের এই পরিস্থিতির জন্য তুমি দায়ী, কারণ আমি তোমাকে সুন্দরভাবে বুঝিয়ে বলেছি, কিন্তু তুমি শোনার পাত্রী না। ভালো কথা শোনার মেয়ে তো তুমি না। বলেই অহনার সামনে একটা ফোন দিয়ে গেল। বলল, দেখো তো চিনো নাকি শাশুড়িকে এখন? আজকে দেখলো তার মা অজ্ঞান হয়ে পড়ে আছে, হাত পা বাঁধা, পাশে কিছু লোক বন্দুক নিয়ে দাঁড়িয়ে আছে। এসব দেখে সে একদম ভয়ে কেঁদে দিল। আরিয়ান অহনার কান্না দেখে বলে উঠল, জান, কান্না করে না। তুমি যদি আমার কথা শুনে নাও, বিয়ে করে ফেলো চুপচাপ লক্ষ্মী মেয়ের মতো, তাহলে আমিও কিছু করব না। শাশুড়িকে যদি না শুনে, তাহলে ওই লোকগুলোকে দেখছো, আমার একটা ইশারায় কিন্তু শেষ। এখন দেখো তুমি কি করবে। আপনি এত বাজে, আপনাকে আমি কখনোই ক্ষমা করব না মিস্টার আরিয়ান। একদম চুপ, এত কথা বলবে না, যা বলছি তাই করো। বেশি কথা আমার পছন্দ না। কাজী এখন এই আসবে, চুপচাপ সাইন এবং কবুল বলে দিবে। নিচে গিয়ে কোনো কাহিনী করবা না, তাহলে কিন্তু তোমার মাকে কোনোদিন পাবা না জীবিত। বলে আরিয়া চলে গেল রুম থেকে। অহনা কান্নায় ভেঙে পড়ল। রাজ, আমি আমার কথা রাখতে পারলাম না। তোমার আর আমার বিয়ে করা আর হলো না। তুমি কি আমাকে ভুল বুঝবে, নাকি তুমি আমাকে বুঝবেই না? আমি জানি না। আমি তোমাকে ভালোবেসে যাব সারা জীবন। অনেক সময় পর একটা মেয়ে আসলো অহনার কাছে, এসে বলল, ম্যাম, স্যার বলেছে আপনি ফ্রেশ হয়ে এই খাবারটা খেয়ে নিচে যেতে আমার সাথে। অহনা কিছু বলতে যেয়েও বলল না, কারণ ওর মা ওই লোকের কাছে যদি কিছু বলে ফেলে, তার মা ছাড়া তার পৃথিবীতে কেউ নেই। বিছানার উপর রাখা শাড়ি নিয়ে চলে গেল। একটা শাওয়ার নেওয়া দরকার। ওয়াশরুমে লুকিয়ে দরজা অফ করে শাওয়ার ছেড়ে কান্নায় ভেঙে পড়ল। কিছুক্ষণের ব্যবধানে তার সাথে কি ঘটে গেল। তারপরে সে অনেক শাওয়ার নিয়ে বের হয়ে গেল। খাবার খেয়ে লক্ষ্মী মেয়ের মতো নিচে চলে গেল ওই মেয়ের সাথে। নিচে গিয়ে দেখতে পারলো বিশাল বড় ড্রয়িং রুমে, অবশ্যই বাড়িটাও বড়। আরিয়ান অহনার পাশে এসে ওর হাত ধরে নিয়েছে, তারপর বসিয়ে দিল তার পাশে, আর কাজীকে বলল বিয়ে পড়াতে। আরিয়ান চুপচাপ কবুল এবং সাইনও করে দিল। অহনার পালা আসার সময় অহনা চুপ করে বসে পড়ল। অহনার এমন কাণ্ড দেখে আরিয়ানের রাগ উঠল। অহনার কানে ফিস ফিস করে বলে উঠল, আমাকে রাগিও না, চুপচাপ সেন্ড করে দাও। ভুলে যেও না তোমার মা আমার কাছে। অহনা চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তে শুরু করলো। চুপচাপ সাইন এবং কবুল বলে দিল। কবুল বলার সময় তার গলাটা ধরে আসছিল। তারপর সে এক মুহূর্ত রইল না, উপরের রুমে চলে আসলো। তারপরে ঘটনা তো আপনারা জানেনই। সকালে পাখির কিচিমিচি আওয়াজে ঘুম ভেঙে গেল অহনার। অনুভব করলো কে যেন তাকে সাপের মতো জড়িয়ে আছে। সাথে সাথে তাকিয়ে দেখলো অসভ্য লোক তাকে জড়িয়ে আছে। দেখে তার রাগে শরীরটা জ্বলে যাচ্ছে। তার বিয়ে নিয়ে একটা স্বপ্ন ছিল, আর কি হলো তার সাথে, সে কখনোই ক্ষমা করবে না। আর তার সাথে কালকে কি অমানবিক ব্যবহারটা করলো। হঠাৎ করে এসে ভিজা স্পর্শ অনুভব করলো তার গলায়। এদিকে সকাল হয়েছে, কথা বলছে পাখি, বলছে সূর্য, বলছে আকাশ। সব প্রমাণ নিয়ে সূর্য মামা যখন পূর্ব আকাশে উকি দেয়, তখন রোজ এর চোখ জলকানি রোদ এসে পড়ে। রোজ লড়তে গেলে ব্যথা অনুভব করে। রোজ এপাশে ফিরতে আরিয়ানকে দেখতে পারে। রোদের আলো মুখে পড়ছে, কি সুন্দর দেখা যাচ্ছে। এটা বুঝি তার স্বামী? কিন্তু সে খুশি হতে পারলে না। তার সাথে যা হলো, যা করলো, এ লোক কখনো তাকে ক্ষমা করতে পারবে না। জানি না তার সাথে কিভাবে মানিয়ে নিব। চাইলে সে যেতে পারবে না পালিয়ে। পালানোর কোনো অপশন নাই। যে জায়গা যাক না কেন তাকে খুঁজে বের করে ফেলবে। ওর এসব ভাবার মধ্যে তার গলায় ভেজা অনুভব করলো। আমাকে দেখছিলে বুঝি? আমি তো তোমারই বর, লুকিয়ে দেখার কি আছে? আবার বলো আমাকে বর হিসেবে মানো না। আপনার সাথে কথা বলতে আমার গা ঘিন ঘিন করে। কপাল আমার, কি হওয়ার কথা ছিল কি হলো।
আপনি যতই জোর করে স্বামীর অধিকার পালন করেন না কেন, আমি মন থেকে আপনাকে কখনো স্বামী হিসেবে মানতে পারবো না। আমি একজনকে ভালোবাসি, আমি তাকে ভালোবেসে যাব। আমি জানি এখনো যদি ফিরে যাই সে আমাকে গ্রহণ করবে। হয়তো সে আমাকে পাগলের মতো খুঁজতেছে। আপনার জন্য সব ধ্বংস হয়ে গেছে। আপনাকে আমি কখনোই ক্ষমা করব না। রোজ এর এমন কথা শুনে আরিয়ান রেগে নিজের সাথে আরো মিশিয়ে নিল। তারও বলে উঠল, তোমার মন পাওয়ার আমার দরকার নাই। বিদেশও তো হয়েছে, একদিন না একদিন মনে এমনি আমাকে দিবে। তুমি আমার দলিল করার সম্পত্তি। এখন সে অন্য কারোর নাম মুখে নিবা না। নেক্সট টাইম বিষয়টা ভালো হবে না। আমাকে রাগিও না, ধ্বংস করে দিব সব। বলে চলে গেল ফ্রেশ হতে। রোজ ভাবলো, যেভাবে শুধু নিজেকে কষ্ট দিয়ে লাভ নেই, যা হয়েছে তা মেনে নিতে হবে। কিছু করার নেই। চাইলেও পারছে না আরিয়ানের সাথে এসে, কোনোভাবেই পারবে না, না ক্ষমতায় না অন্যভাবে তাকে আগলে রাখলেও ক্ষতি করে দেবে, খুন করতেও পিছাবে না। সবার ভালোবাসা তার পূর্ণতা হয় না, তাদের ভালোবাসার অপূর্ণতা রয়ে গেল। দূর থেকে দেখে যাবে মানুষটা ভালো আছে, তাতেই শান্তি। ফ্রেশ হয়ে নিচে চলে গেল, যে দেখতে পারলো আরিয়ান বসে আছে খাবার টেবিলে। তারপর আর কি, সেও চুপচাপ বসে পড়লো। খিদা লেগেছে। খাওয়ার ভাঁজ করে বলে উঠল রোজ, এখানে কেউ থাকেন? আপনি একা থাকেন? অবশ্যই, আপনার সাথে কেউ থাকতেও চাইবে না। আমার দাদু আছে দেশের বাইরে, আর কেউ নাই। সবাই মারা গেছে। আমার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায় অনেক বছর আগে। শুরু থেকে আমার দাদু আমাকে মানুষ করেছে। যদিও তোমার মতো অমানুষ করেছে, তাও তিনিই করেছে আমাকে। ওনার জন্য আমি বেঁচে আছি। তোমার তো মেডিকেলের রেজাল্ট দিয়েছে, দেখেছো? দিলেই বাকি, আমার সব স্বপ্ন তো আপনি ভেঙে দিয়েছেন। এখন আর আমার কোনো স্বপ্ন নেই বা আফসোস নেই। চান্স পেলেই বাকি, না পেলেই বাকি। আপনার এখানে আমার বন্দি থাকতে হবে, তাই না? অনেক কষ্টে কথাগুলো বলে উঠল আগে। আরিয়ান বলে উঠল, হ্যাঁ, তোমার আগের স্বাধীনতা পাবে না এই কারণে যে সব কেড়ে নেব, তাও ঠিক না। যদি তুমি আমার কথাগুলো শুনো, তাহলে তোমার স্বাধীনতা তোমার ঠিকই থাকবে। আমি চাই তোমার স্বপ্ন পূরণ হোক। আজ থেকে আমি তোমার প্রত্যেকটা স্বপ্ন পূরণের সঙ্গী হতে চাই। তুমি চাইলে হব, না চাইলেও হব। তারপর খাওয়া শেষ করে আরিয়ান কম্পিউটার নিয়ে বসলো। রোজকে ডাক দিল, বলল, তোমার রোল নাম্বারটা বলো। রোজও নির্দ্বিধায় বলে দিল। সে যতই বলুক তারও জানতে ইচ্ছা করছে। তারপর আর কি, আরিয়ান কম্পিউটার নিয়ে ঘাটাঘাটি শুরু করলো। আর এদিক দিয়ে রোজের তো অবস্থা খারাপ টেনশনে। কিছুক্ষণ পর আরিয়ান বলে উঠলো রোল নাম্বারটা আবার দিতে। রোজ আবার বলল। আরিয়ান বলে উঠলো কিছুক্ষণ নীরব থেকে। রোজ, তুমি তো চান্স পাও নাই। একথা শুনতে রোজের মনটা খারাপ হয়ে গেল। সে উত্তেজিত হয়ে বলে উঠলো, তাতে আমার আফসোস নাই, কিন্তু চান্স না পাওয়ার কথা না। আমার দীর্ঘ বিশ্বাস আছে আমার চান্স আসার কথা। যদি না হয় তাহলে এটা আমার কপাল খারাপ। আপনি আমার সাথে জড়িয়ে পড়েছেন, ভালো আর কি হবে? চুপ করো মেয়ে, এত বেশি কথা কেন বলো? একটু এদিকে আসো তো, দেখো তো। রোজ গেল সে কম্পিউটারে চেয়ে দেখলো লিস্টের মধ্যে 4 নম্বরে তার নাম, কিন্তু বিশ্বাসই করতে পারছে না। তার দীর্ঘ বিশ্বাস ছিল সে চান্স পাবে, কিন্তু সে যে চতুর্থ হবে সে ভাবতে পারে নাই। খুশিতে উত্তেজিত হয়ে জড়িয়ে ধরলো, বলল, আমার দীর্ঘ বিশ্বাস ছিল যে আমি চান্স পাবো, কিন্তু আমি যে চতুর্থ হব তা কখনোই বিশ্বাসই করতে পারছি না। আপু বেঁচে থাকলেও তো অনেক খুশি হতো, আম্মু অনেক খুশি হবে জানলে। সে বুঝতে পারলো যে সে কাকে জড়িয়ে ধরেছে। ছেড়ে দিতে চাইলে আরিয়ান তাকে ছাড়লো না। বলল, তোমার স্বামীকে তো জড়িয়ে ধরেছে, সমস্যা কি? আমরাই তো। আরিয়ান চৌধুরীর ওয়াইফ, ভবিষ্যৎ ডাক্তার। বাহ, আমি খুন করব, আমার বউ চিকিৎসা করবে। আমার তো খায়া কাজ নেই, আমি খুনিদের চিকিৎসা করব। এভাবে ঝগড়া খুনসুটির মধ্যে তাদের দিন চলে গেল। রোজও ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, 3 মাস হচ্ছে। এর মধ্যে যদিও তাদের সম্পর্কটা সেরকম স্বাভাবিক হয়নি। কি চাই? আরিয়ান আচমকা তাকে জড়িয়ে ধরলো রোজকে। ঘাড়ে নাক ঘুষতে ঘুষতে বলল, তোমাকে চাই। গরমের মধ্যে আগুনের তাপ অতিষ্ঠ রোজ, শরীরের ঘাম জমেছে। এর মধ্যে অসভ্য মাস্তান লোকে জড়িয়ে ধরাতে শরীর থেকে আগুন বের হচ্ছে। লোকটা দুষ্টুমি বাড়ছে। বাড়িতে কত লোক, কেউ যদি এসে যায়। রাগে দুঃখে ফুসফুস করে উঠল রোজ, যা দেখে আরিয়ানের সরল প্রশ্ন, রাগ করছো কেন গোলাপ ফুল? বউকেই তো একটু জড়িয়ে ধরেছি। দাঁত খটমট করে উঠল রোজ। এক ঝটিকায় আরিয়ানকে ছাড়িয়ে দিতে চাইল, কিন্তু এতে আরিয়ান আরো চাপড়ে ধরলো। শুনতে না পেরে মেয়েটা রাগে জ্বলে উঠল। চিবিয়ে চিবিয়ে বলল, বিয়ে করেছেন বলেই যে সারাক্ষণ কাছে এসে ঘেঁষাঘেঁষি করবে, ওই চিন্তা বাদ দেন। অসভ্য লোক, সরে দাঁড়ান। সরবো কেন?
মানুষ বিয়ে করেই তো সারাক্ষণ বউয়ের সঙ্গে ঘেঁষাঘেঁষি করার জন্য। আমি করলে দোষ কি? আমাকে কি তোমার হাউন আঙ্কেল মনে হয়? রোজ হতবাক বাক্যহারা। রান্না করছে গরমের মধ্যে দাঁড়িয়ে, হাতে কত কাজ। এর মধ্যে লোকটা জড়াজড়িতে চরম বিরক্ত মেয়েটা। তামাটে মুখে কিছুক্ষণ পর চিৎকার দিয়ে ছ্যাঁত ছ্যাঁত কণ্ঠে শুধালো। ছাড়ুন, আমার গরম লাগছে। আরিয়ান চৌধুরী তাকে ছাড়ল না, বরং তার বাঁধন আরো শক্ত হলো। বিরক্তিতে হতবুদ্ধ রোজ, নাক দিয়ে ফুসফুস করছে সে। এতে আরিয়ানের দুষ্টুমি গাঢ় হলো। বউকে আর একটু রাগিয়ে দিতে আচমকা ঠোঁট ছুঁয়ে দিল ঘাড়ে। পরপর দুষ্টু হেসে রোজের কানের কাছে মুখ গুজে আওড়ালো। তোমার উড়ু উড়ু দুষ্ট নিঃশ্বাসের শব্দে ঘন্টা বাজে আমার মনে। গোলাপি ঠোঁটে ওই কোমল হাসি, মধ্যাহ্নের রোদে বাজে প্রেমের কাহিনী শশী। ওই মিষ্টি ঝিলমিল জলে উজান বয়ে যায় মনে। সরু নাকের ডগায় ঝলমলে ঘামের কণায় নেশা ধরে যায় আমার চোখে। যেন তুমি জলজলে কোনো প্রেমের আভা। প্রেমের এই খেলা দুপুরের ছায়ায় তোলা। চলো আলিঙ্গনে মিশে যাই, চলো সারা দুনিয়া ভুলে যাই, চলো হারিয়ে যাই উড়ে উড়ে প্রেমের কোনো রাজ্যে। তুমি আমি মিলেমিশে আজ এই উষ্ণতার ছন্দে ছন্দে বিনিময় করব প্রেমের লেনদেনে। আজ একটুখানি হয়ে যাক সুইটার। ক্রোধে যেন রোজের গায়ে এবার ফোসকা পড়ল। সে হিসিসে উঠল। আচমকা মাথায় দুষ্ট বুদ্ধি এলো। ত্রস্ত হাতে রাখা গরম খুন্তিখানা সাইমনের গালে ছোঁয়ালো। মুহূর্তে যেন আরিয়ান চৌধুরীর রোমান্টিকতায় গরম ছ্যাক পড়ল। সে রোজকে ছেড়ে দিয়ে 2 পা পিছিয়ে গেল। গালে হাত দিয়ে কটমট কণ্ঠে শুধালো। এটা কি করলে? কেন হট চুমু দিয়েছি? মজা লাগছে না জান? আরো লাগবে? রোজ খুন্তি হাতে 2 পা এগিয়ে আসলো। আরিয়ান তস্ত্র 4 পা পিছিয়ে গেল, যা দেখে রোজ খিলখিল হেসে উঠল। এই সুযোগ ওখান থেকে আরিয়ান দৌড়ে পালালো। এরপর দুঃখী দুঃখী গলা বিটবিট করে বলল, ডাকাত বউ, চেয়েছি চুমু, দিয়েছে খুন্তি। এভাবে তাদের ঝগড়া খুনসুটিতে দিন যাচ্ছে। যদি এত ভালো যায় না, তাও এত খারাপ না মানিয়ে নেওয়ার চেষ্টা করছে সে। যদিও আরিয়ান থেকে কোনোভাবে জোরাজোরি করে না, তাকে স্বাধীনতা দেয়, তার অনেক কেয়ার করে। এই যে বাড়িতে এত কাজের লোক থাকতেও সে যেদিন ছুটি পায় সে রান্না করে। যদিও আরিয়ান বকাবকি করে, তারপরও সে রান্না করে। রান্না করতে তো তার ভালো লাগে। আজ শুক্রবার, তাই সে রান্না করতে চলে আসছে। এই অসভ্য লোক দিন দিন অসভ্য দামি করেই যাচ্ছে। অতিরিক্ত অসভ্য লোক। তার আম্মু অবশ্য জামাইয়ের প্রশংসার পঞ্চমুখ নিজের ছেলে পেয়েছে মনে হয়। আর সংসারটা হয়েও হলো না। অন্য জায়গায় মন দিয়ে কি অন্য জায়গায় সংসার করা যায়? যার কবলে পড়েছে সে জানে না যায়, কারোর সাথে শেয়ার করা না যায়, ফেলে দেয়া। এটার কষ্ট আমার কপালে পড়তে সেই জানে। না যায় কারোর সাথে শেয়ার করা, না যায় ফেলে দেয়া। 7 মাস হয়ে গেল তার বিয়ে হয়। দিনের পড়ার আগে তার সাথে স্বামীর অধিকার ফলায় নেই। এই 7 মাসে অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে। আমি রাজকে ভুলতে পারছি না, না ও পারছে। অবশ্যই আজ আমার সাথে যোগাযোগ করার অনেক চেষ্টা করেছে, আমাকে ফিরিয়ে নেওয়ার চেষ্টা করেছে। আমি আবেগ দিয়ে ভাবলেও একবার পরে বিবেক দিয়ে ভাবলাম, যা হওয়ার হয়ে গেছে। আল্লাহ তাআলার কাছে চাইছে বলেই আমি তার না আজকে। হয়তো ওদিন কলেজ থেকে আসার সময় রাজের সাথে দেখা হয়ে গেল। আরিয়ান থেকে মাঝে মাঝে নিয়ে আসতো। প্রতিদিনের মতো সে নিজের মতো কলেজ থেকে বের হয়ে বাসার উদ্দেশ্যে রওনা দিল। আচমকা রাস্তার সামনে এসে পড়ল এবং তাকে জড়িয়ে ধরতে বুঝতে পারল না কি হলো। সেও আজকে জড়িয়ে ধরল। রোজ, কেমন আছো তুমি? কান্না কণ্ঠে বলে উঠল। তোমাকে অনেক মিস করি। আমাদের সাধারণ সংসারটা ভেঙে গেল। তুমি আমার সাথে চলো, আমরা নতুন করে সব শুরু করব। এখান থেকে অনেক দূরে চলে যাব। প্লিজ চলো, তোমাকে ছাড়া আমি বাঁচতে পারবো না। রোজের বলার মতো কোনো ভাষা নেই। কি বলবে? এসব চিন্তা ভাবনা করে বলল, তা হয় না রাজ। আমাদের এক সময় একটা সম্পর্ক ছিল, এখন আমি বিবাহিত। যা হওয়ার হয়ে গেছে। দুঃস্বপ্ন মনে করে ভুলে যাও। তুমি অন্য কাউকে বিয়ে করে নাও। রাজ বিশ্বাস করতে পারছে না যে রোজ এরকম কথা বলবে। সে বলে উঠল, আমি জানি তুমি আরিয়ানের সাথে ভালো নেই। আরিয়ান আমার সাথে শত্রুতা দেখিয়ে তোমাকে বিয়ে করেছে শুধুমাত্র আমাকে কষ্ট দেওয়ার জন্য। আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে এসেছিলাম, কিন্তু কি লাভ হলো বলো? আমার সবচেয়ে বড় জিনিস কেড়ে নিল। তোমাকে ছাড়া যে আমি নিঃস্ব। রাজকে রোজ এক ঝটকে নিজ থেকে আলাদা করে দিল। বলে উঠল, যাই হয়েছে, আমাকে ভুলে যাও। আমিও তোমাকে ভোলার চেষ্টা করছি। ভালো থাকো। বলেই চলে গেল। তারপর সে বাসায় চলে আসলো। কিছুক্ষণ পর আরিয়ান বাসায় আসলো।
কিছুক্ষণ নীরব থেকে বলে উঠল। ভালো লেগেছে না পুরনো প্রেমিকের সাথে সময় কাটিয়ে? আপনি কি বলতে চাচ্ছেন? আরিয়ান এক ঝটকায় রোজের কাছে এসে জাপটে ধরে বলে উঠল। বুঝোস না কি বলি? তুই আমার সম্পত্তি, তোকে টাচ করা শুধু দিকের আমার রাজ তোকে জড়িয়ে ধরলো কিভাবে দিলি কেন তুইও কিভাবে জড়িয়ে ধরিস? এত বড় সাহস তুই কই পাস? আরিয়ান যেভাবে রোজকে জাপটে ধরেছে বেচারি তো মরে মরে অবস্থা। বহু কষ্টে বলে উঠল। ছাড়ুন আমাকে, লাগছে আমার। আরিয়ান বলে উঠল। আমি ধরলেই তোর লাগে তাই না? রাত যখন ধরেছিল তখন তো লাগে না? আমি কাছে আসলে তোর শুধু সমস্যা, যত ছটফট। আমি আসলেই তোর পুরনো নাগর আসলে ভালোবাসা উতলায় যায়। আরিয়ানের এমন কথা শুনে রোজের গা জ্বলে উঠল। রাগে বলে উঠল। আপনার থেকে রাজ হাজার গুণে ভালো। আপনি একটা অমানুষ, সাইকো। আমার সাথে কেউ থাকতে পারে না। আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করছি, কিন্তু না, অপরাধ করেছেন আমাদের মাঝে এসে। তারপরেও এত বড় বড় কথা। আপনি এসে আমাদের দুজনের জীবনটা একদম তছনছ করে দিয়েছেন। হয় নাই, একটু ছেলেটা তো সব ছেড়ে চলে এসেছিল, তার রাজত্ব। তারপরেও তাকে শান্তিতে থাকতে দেন নাই। জিদের বশে আমাকে নিয়ে গেলেন। তার থেকে কি মনে করেছেন আমি কিচ্ছু জানি না? আরে, আপনি কাউকে ভালোবাসতে জানেনই না। ভালোবাসার মূল্য বোঝেন? ভালোবাসা মানে এটা না যে তাকে কেড়ে নেওয়া, তাকে পেতে হবে। ভালোবাসা এটা তার খুশি দেখে নিজে খুশি হওয়া। রোজের কথা আরিয়ানের গায়ে লেগেছে, লাগলেই বা কি? আরিয়ান তো আরিয়ানই। আরিয়ান রোজের গাল চেপে বলে উঠল। বলি ফুটেছে তাই না? আমাকে ভালো মন্দ বুঝাস? আমি সাইকো? হ্যাঁ, আমি সাইকো। আমি তোর জন্য পুরো পৃথিবীকে শ্মশান বানাই দিতে প্রস্তুত। শুনতে পারছো? সর্বশেষ শুনতে পাচ্ছ? সবশেষে আমার তোকেই লাগবে। আরে, তোর ভালোবাসা লাগবে না, আমাকে ঘৃণাই কর না। তারপরও আমার কাছে থেকে তোকে ঘৃণা করতে হবে। আমি ছাড়া তোর অন্য কোথাও জায়গা নেই। আমি তোকে ভালোবাসি, আমি তোকে কষ্ট দেব, দরকার পড়লে আমি মেরে ফেলবো। তোর প্রতি অধিকার শুধু আমার। শুনতে পারছিস তুই? আজকে যে ভুলটা পরশু দ্বিতীয়বার এই ভুলটা করো না, তারপর যে কি হবে আমি জানি না। এগুলো ভাবছিল রোজা। যদি রাজের আগে উনি আসতো আমার লাইফে, তাহলে হয়তো এরকম হইতো না। ওনার প্রতি আমার একটা অনুভূতি জন্মে গেছে। চাইলেও এটা আমি অস্বীকার করতে পারবো না, পবিত্র বন্ধন যতই হোক। এ কারণে হয়তো সে চায় এই অসভ্য মাস্তান লোকের সাথে কাটাতে। ওনাকে আর তার বিরক্ত লাগে না। যদিও রাজের সাথে অন্যায় হয়েছে, কিছু করার নাই, কপালে ছিল। ভাবতে ভাবতে রোজ ভুলে গেল আজকে তো আরিয়ানের দাদু আসবে। তাই তো সকাল থেকে সে নিজের হাতে রান্না করছে। আজকে ওনার সাথে ফার্স্ট দেখা হবে ভদ্র মহিলার সাথে। অনেক কথা হয়েছে তার ফোনে, অনেক মিশুক মহিলা। রোজ রান্নাবান্না করে ফ্রেশ হতে চলে গেল উপরে। আরিয়ান অনেক আগে বের হয়েছে তার দাদুকে রিসিভ করতে। রোজ সব চিন্তা বাদ দিয়ে শাওয়ার নিতে ওয়াশরুমে গেল। গরমের শরীর তার পুড়ে যাচ্ছে, এখন একটু ভালো লাগবে। গোসলের পরে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখছে যে কত চেঞ্জ। তার বিয়ে হলে তো সবারই চেঞ্জ আসে, নাকি তারও আসছে। রোজ আজকে সুন্দর একটা গোলাপি কালার থ্রি পিস পরেছে আর একটু নিজের মতো করে সাজগোজ করে নিল। তারপর নিচে গেল। এর মধ্যে কলিং বেলের শব্দ হলো। খুলে দিল। দরজার সাথে সাথে একটু পরিচিত মুখের সাথে খুব চোখাচোখি হলো, সাথে সাথে জড়িয়ে ধরল। সে ব্যক্তিও তাকে যত্ন সহকারে জড়িয়ে নিল। আরিয়ান বলে উঠল। ডার্লিং, আমার সাথে এতদিন পরে দেখা হলো, কই আমাকে তো জড়িয়ে ধরলে না? যেই না সতীনের সাথে দেখা হলো তাকে জড়িয়ে ধরলে। আমার থেকে বুঝি সতীন আপন হয়ে গেল? তোর জ্বলছে বুঝি? তুই তো পুরাতন হয়ে গেছিস। এখন থেকে সব ভালোবাসা সতীনই পাবে, বুঝতে পারছিস? হিংসুটে কোথাকার বলে। হেসে উঠল। আরিয়ান বলে উঠল। যাও ফ্রেশ হয়ে আসো, আজকে তোমার জন্য রান্না করছি। তাই নাকি? তাহলে তো খেতেই হয়। অপেক্ষা কর, আমি ফ্রেশ হয়ে আসছি। বলে চলে গেল তার নির্ধারিত রুমে। আরিয়ান চোখ পড়ল রোজার উপর, কিছুক্ষণ চেয়ে থাকলো। আরিয়ানের এমন দৃষ্টিতে দেখে রোজ বলে উঠল। এভাবে কি দেখছেন? আমাকে বুঝি আগে দেখেন নাই? তোমার প্রতি তো আমি প্রতিদিন প্রেমে পড়ি, তোমার সবটা তোমার দেখা হয়ে গেছে, এখন একটু বেশি সুন্দর লাগছে। দেখাবে নাকি নতুন করে? চলো রুমে যাই। বলেই চোখ টিপ দিল। আরিয়ানের এমন ইঙ্গিতের কথা শুনে রোজার মুখ লাল হয়ে গেল লজ্জায়। দেখুন। দেখাও, দেখতে চাই আমি। রোজ এক মুহূর্ত এই লোকের সামনে থাকতে চায় না, নাহলে এমন অশ্লীল কথাবার্তা বলে লজ্জা দিয়ে মেরে ফেলবে। তাই সে চলে গেল। আরিয়ানের হাসির শব্দ শুনতে পেল।
আরিয়ান ভাবছে কতদিন পরে একসাথে দাদুর সাথে খেতে বসেছে। রোজ আরিয়ান আর দাদুকে খাবার পরিবেশন করে দিচ্ছে এবং সেও খেতে বসেছে। আরিয়ান দাদুকে বলে উঠল, বাহ, সতীন তোর তো দেখি রূপের সাথে হাতের গুলো সেই লেভেলের স্মার্ট। ওর জন্যই বুঝি আমার জামাই তোর প্রেমে পাগল। দাদুর এমন কথা শুনে রোজ লজ্জায় পড়ে গেল। এটা দেখে আরিয়ানের দাদু বলে উঠল, হ্যাঁ রে লজ্জাবতী, আর লজ্জা পেতে হবে না। টেবিলটা একদম খালি খালি লাগছে। কিছুদিনের মধ্যে যেন আমি এই টেবিলটা ফুল পাই, তাহলে দেখতেও ভালো লাগবে। দাদুর এমন ইঙ্গিতের কথা শুনে রোজ আরো লজ্জা পড়ে গেল। খাওয়া দাওয়া শেষ করে সে যার যার রুমে চলে গেল। আরিয়ান অবশ্য বের হয়েছে, তার তো কাজের অভাব নেই। রোজ মাত্র ঘুম থেকে উঠলো, বিকেলে যে ঘুমিয়েছিল। এখন 8টা বাজে, এতক্ষণ ঘুমিয়েছে ভাবতেই অবাক লাগছে। ফ্রেশ হয়ে বের হলো দাদু খবর নিতে। অবশেষে চাও করে নিয়ে এলো। দাদুর রুমে গিয়ে দেখলো দাদু বসে পেপার পড়ছে। কি করা হচ্ছে সতীন? সতীনের কি আমার খবর নেওয়ার সময় আছে জামাই রাইখা? কি যে বলো, চলে আসলাম, নাও চা। নাদবো, ছোট পোলাপনের মতো 3 পিস পরে আসোস কেন? বিয়ের পর বউদের শাড়ি পরতে হয় সব সময়। দাদুর কথা শুনে রোজ কিছুটা চমকে গেল, বলল, আমি এটাতেই ঠিক আছি দাদু, আর আমার শাড়ি নেই, আমি শাড়ি পরতে পারি না। এতবার সাথে আসতো মিষ্টি মেয়েটা। মিসেস চৌধুরী নিজের একটা শাড়ি পরিয়ে দেয়। শাড়িতে রোজকে অসম্ভব সুন্দর দেখাচ্ছে। মিসেস ইউন শুভ যদিও এত বড় নাতির দাদু, তারপরেও তার ফিগার সে মেনটেন করে রেখেছে। ব্লাউজটা রোজ একটু ডিল হয়েছে, কিন্তু অনেক সুন্দর দেখাচ্ছে। রোজ খেয়াল করে দেয়ালে বড় একটা ছবি, যা দেখে মনে হচ্ছে পুরো পরিবার ওদের। তবে সেখানে একটা মেয়েও আছে, আরিয়ান, মিসেস চৌধুরী এবং আরো 2জন ব্যক্তি ওর সঙ্গে। ভাবছো তো ওরা কে? হ্যাঁ, ওটা আমার ছেলে আর ছেলের বউ, তোমার শ্বশুর শাশুড়ি। এই পুরো বাড়িতে এই একটা মানুষ আছে যে কিনা প্রাণ খুলে কথা বলে। তবে জানিস কি, আজকে আমার নাতি তোকে দেখে আবার প্রেমে পড়বে। মিসেস চৌধুরী রোজ হাত দুটো নিজের হাতের মুঠো নিয়ে আসেন। রোজ, আমি জানি আমার নাতিটা বদমেজাজি, রাগী, কিন্তু ভেতর থেকে নরম। তুই একটু বানিয়ে দিয়ে ওকে তোর তরল মনই কঠিন থেকে তরল বানাতে পারবে। রোজ মিসেস চৌধুরীর কথা উপলব্ধি করতে পারে। রাতে রোজ রুমে বসে আছে। মিসেস চৌধুরীর সঙ্গে সন্ধ্যাটা ভালোই কেটেছে। কথায় কথায় রোজ বাড়িটাও ঘুরে দেখেছে। এবারের পেছন থেকে একটা দরজা আছে। এতদিন ধরে বাড়িতে আছে, কিন্তু এই দরজাটা দেখে নাই সে। তবে সেটা একটু পেছন থেকে আবার যেতে গেলেও অনেক কলকাঠি নাড়াতে হবে। সেই দরজার চাবিটা যদি রোজ পায় তবে পালাতে পারবে, কিন্তু এখন পরিস্থিতি ভিন্ন। এখন আর সে পালাবে না, এসব ভাবছিল রোজ। হঠাৎ করেই শক্ত দুটো হাত রোজকে তার বাহু ধরে আবদ্ধ করে নেয়। রোজ কেঁপে ওঠে। আরিয়ানের ঘ্রাণটা বড্ড স্ট্রং। রোজ কাঁপতে থাকে আরিয়ানের বুকের মাঝে। জান, এত ভয় কেন পাও? আমি কি তোমায় খেয়ে ফেলবো নাকি? কথাটা বলে আরিয়ান রোজের চুল সরিয়ে ওর ঘাড়ে একটা কামড় বসিয়ে দেয়। রোজ আহ করে ওঠে। আরিয়ান আরো নেশা হতে থাকে। আরহাম নিজের দিকে ফিরে রোজের ঘাড়ে পিছে হাত দিয়ে মুখটা উঁচু করে ধরে এবং ঠোঁট আঁকড়ে ধরে। রোজ আরিয়ানের শার্ট খামচে ধরে। আরিয়ান এতে আরো আশকারা পেয়ে যায়। সে তার সুবাসী গোলাপকে নিজের আরো কাছে নিয়ে আসে। কিছুক্ষণ পর রোজের নিঃশ্বাস নিতেও কষ্ট হতে থাকে, কিন্তু আরিয়ান রোজকে ছাড়ছে না, কোনোভাবেই সেই ছাড়ছে না। তবে যখন সে বুঝতে পারে রোজ আর নিঃশ্বাস নিতে পারছে না, তখন রোজের ঠোঁট ছেড়ে দেয়। রোজ বড় বড় নিঃশ্বাস নিচ্ছে। আরিয়ান রোজের ভেজা ঠোঁটে হাত রেখে স্লাইড করতে থাকে। কি পড়েছো জান? এটা আমাকে পাগল বানিয়ে দিবে। বলো। রোজ নিঃশ্বাস নেওয়ার সুযোগ পর্যন্ত দিচ্ছে না আরিয়ান। আমি মায়ের সঙ্গে একটু কথা বলতে চাই, প্লিজ। আরিয়ানের দিকে তাকায়। রোজের চোখে আশা দেখতে পাচ্ছে আরিয়ান। আরিয়ান হাসে। পকেট থেকে ফোনটা বের করে রোজের মার নাম্বারে ডায়াল করে। রোজের হাতে ফোনটা দিয়ে ওয়াশরুমে চলে আসে। রোজ ফোনটা কানে নিয়ে বসে পড়ে। হ্যালো মস, আমি রোজা। মারে, কেমন আছিস? ভালো। শোনো, আমার কাছে বেশি সময় নেই। আরিয়ান হয়তো চলে আসবে। আমি এখান থেকে পালানোর রাস্তা খুঁজবো। এদের বাড়ির পেছনে একটা গেট আছে। তুমি আর বাকি কথা শেষ করার আগেই কেউ রোজ থেকে ফোনটা কেড়ে নেয়। রোজ ভয় পেয়ে যায়। আরিয়ান ভয়ঙ্কর রূপ দেখে রোজের ভেতর থেকে কেঁপে ওঠে। জান, আর ইউ কুকিং সামথিং? রোজ ভয়ে পেছতে থাকে। আরহাম রোজ চুলগুলো ধরে নিজের কাছে নিয়ে আসে। ছেলেটা রেগে গেলে মারাত্মক ভয়ঙ্কর হয়ে ওঠে। পালাতে চেয়েছিলে বুঝি? এতদিন হয়ে গেল তুমি আমাকে মানিয়ে নিতে পারলে না। পালানোর ভূত এখনো যায় নাই মাথা থেকে। ভেরি গুড।
বলেই রোজকে ঝাপতে ধরলো মনে হচ্ছে। হাত দিকগুলো ভেঙে যাবে, ব্যথায় কুকড়ে ওঠে রোজ। আহ শব্দ করে উঠল। তাতে আরিয়ানের কোনো কিছুই যায় আসে না। তার রাগ এখন মাথার উপরে, আর আরিয়ান রাগে কিচকিচ করে বলে উঠল, বিশ্বাস করো রোজ, তোকে কাঁচা চিবিয়ে খেতে মন চাচ্ছে। আমি না করার পরও কেন বারবার এই কাজগুলো করস? আমাকে রাগিয়ে দাও কেন? আমি তো চাই না তোমার সাথে খারাপ ব্যবহার করতে, কারণ আমার খারাপ রূপটা তুমি সহ্য করতে পারবে না। বল, পালাতে চাচ্ছিলি কেন? আমি তোকে কিনা দেই নাই, তোকে তো সব স্বাধীনতাই দিলাম। তারপর আমাকে আপন করে নিতে পারিস নাই, তাই বলে কি পালিয়ে যাবি? আমাকে আপন করে নিতে পারোস নাই বলে এখনো তোর নাগরের কথা মনে রয়ে গেছে। ছি, আপনার চিন্তা ভাবনা এত নিচু। আপনি তো একটা অমানুষ। আপনার চিন্তা ভাবনা আর কি ভালো হবে? আমি পালাতে চাই নাই, কিন্তু এখন পালাবো। দেখি কে কি করে। আমি থাকবো না আপনার সাথে। আপনার মতো চিপ মাইন্ডের মানুষের সাথে থাকা সম্ভব না, যার বিশ্বাস বলতে কোনো বস্তু নেই। বলে রোজ চলে যেতে নিল, কিন্তু আরিয়ান হতে দিল না। রোজের 2 হাত নিজের হাতের মধ্যে বন্দি করে নিল। আরিয়ান বলে উঠল, রেড রোজ, আমি এত ভালো না, তুমি যেতে চাইবে আমি যেতে দিব। বলে কোলে তুলে নিল রোজকে। চমকে গেল বেচারি, ভাবতে পারে নাই এমন একটা কাজ করবে আরিয়ান। আরিয়ান থেকে ছাড়ার চেষ্টা করে অনেক ছোটাছুটি করছে, কিন্তু লাভ নাই। আরিয়ান নিজের গন্তব্যে এসে শেষমেশ থামল। আরিয়ান রোজের গালে স্লাইড করতে করতে রোজের দিকে ঝুঁকে যায়। রোজের চোখ বন্ধ করে নেয়। রোজ চোখ বন্ধ হওয়ার সঙ্গে সঙ্গে আরিয়ান চোখ জোড়ার রোজের ঠোঁটকে আঁকড়ে ধরে। রোজ চোখ খুলতে আরিয়ান চোখে চোখ পড়ে যায়। আরিয়ান প্রথম নিরিবিলে চুমু খেলেও পরে গিয়ে এগ্রেসিভ হয়ে যায়। রোজ আরিয়ানের শার্ট খামচে ধরে, ওকে বিছানায় ধাক্কা দেয়। রোজ কেঁপে ওঠে, ভয়ার্ত দৃষ্টিতে আরিয়ানের দিকে তাকায়। আরিয়ান শক্ত বাহুডোরের ভেতর রোজ সমাহিত হয়ে যায়। রোজের কপালে চুমু খায় আরিয়ান। রোজ আবার চোখ পিটপিট করে তাকায়। রোজ বুঝতে পারছে না লোকটা তাকে ঠিক রাগের আদর করছে নাকি স্বাভাবিক আদর করছে। রোজ চোখ দুটো আরিয়ানের দিকে স্থির। রোজের গলায় মুখ ঢোকায়, আর সুবাসী গোলাপের অবিশ্বাস্য মাতাল করা গ্রান আরিয়ানকে কেমন পাগল বানিয়ে দিচ্ছে। আরিয়ান রোজের শাড়ির ভেতর দিয়ে হাত ঢুকিয়ে দেয়। রোজ কেঁপে ওঠে। আরিয়ান হাত রোজের কাঁধর স্থানে গিয়ে আটকে। রোজ চোখ বন্ধ করে বিছানার চাদর খামচে ধরে। আরিয়ানের হাত রোজের শরীরে বিচরণ করতে থাকে। আরিয়ান লক্ষ্য করে রোজ মুখে যায় বলুক তার শরীরে ওর ছোঁয়াতে রিল্যাক্স করছে। আরহাম রোজের শাড়িটা এক টানে খুলে ফেলে। জান, তোমার অনেক কথা, কিন্তু আমার ছোঁয়াতে তোমার শরীর যে সাই দিচ্ছে তাকে কি করে থামাবে? আমি আমার আমার আর কিছু বলতে না দিয়ে আরিয়ান রোজের ঠোঁট আঁকড়ে ধরে। রোজ চুপ হয়ে যায়। আরিয়ান ছোঁয়া এমন পর্যায়ে চলে এসেছে, এখন রোজকে ছেড়ে দিলে মেয়েটার কষ্ট হবে, যদিও আরিয়ান কষ্ট বেশি হবে। এই শক্ত দেহের পুরুষ কঠিন হলেও অসভ্য নয়। সে চাইলে সব নারী তার জন্য পাগল, সব নারীকে তার বিছানায় আনতে পারে সে, কিন্তু সে কখনো এই কাজটি করেনি। আরিয়ান রোজকে টিজ করতে চায়। রোজকে চোখের দিকে তাকায়। রোজকে বুক থেকে মুখ তুলে আরিয়ান সোজা রোজের চোখের দিকে তাকায়। আরিয়ান বিচরণ বন্ধ হয়ে গেছে। রোজ শরীরে এটা অনুভব করে রোজ চোখ তুলে তাকায়। জান, তুমি তো আমার ছোঁয়া পছন্দ করো না, আমার থেকে পালাতে চাও। তুমি যাও, রেডি হয়ে নাও, তোমাকে আমি তোমার বাসায় দিয়ে আসি। কিন্তু রোজের মাথা খালি হয়ে গেছে এই মুহূর্তে। তার শরীরে যন্ত্রণা শুরু হয়ে গেছে। রোজ আরিয়ানের হাতটা ধরে টানছে। আরিয়ান ভ্রু কুঁচকে তাকায়। কি হয়েছে? আমি জানি না, আমার শরীরে যন্ত্রণা হচ্ছে। কিন্তু নেই, আমার কষ্ট হচ্ছে। প্লিজ আমাকে মুক্তি দিন। আরিয়ান মুখে বাঁকা হাসি। আরিয়ান আবারও রোজের উপরে চলে আসে। রোজের ঠোঁট আঁকড়ে ধরে। কিছুক্ষণের মাঝে পুরো রুমে শুধু রোজের গঙ্গানি ভেসে বেড়াচ্ছে। আমার কষ্ট হচ্ছে। রোজ আরহাম পিঠে নখের আছড়ে ভরিয়ে দিয়েছে। আরিয়ান নিজেকে সামলাতে হিমশিম খাচ্ছে, তবে রোজের চোখে এখন পানি। আমি আর পারছি না, প্লিজ। আরিয়ান রোজকে তার বিরক্ত করে না। রোজের গালে চুমু খায়। রোজকে পাঁচকুলে তুলে ওয়াশরুমে নিয়ে আসে। নিজ হাতে রোজ পরিষ্কার করিয়ে গোসল করিয়ে দেয়। রোজ আরিয়ানের শরীরে নিজেকে ঢিল ছেড়ে দিয়েছে। আরিয়ান রোজকে গোসল করিয়ে নাইট ড্রেস পরিয়ে দেয়। আজই আরিয়ান নতুন কিছু ড্রেস আনিয়েছে রোজের জন্য। আরিয়ান রোজ পাঁচকুলে তুলে বিছানায় শুয়ে দেয়। রোজ চোখ বন্ধ করে রেখেছে, সে ক্লান্ত। আরিয়ান রোজের বন্ধ চোখে চুমু খায়, এরপর সরে আসে। ব্যালকনিতে এসে সার্ভেন্টকে কল করে খাবার দিয়ে যেতে। রাত
প্রায় 1টা বাজে। এখন সার্ভেন্ট তার কোয়ার্টারে ঘুমাচ্ছিল। আরিয়ানের ফোন পেয়ে সে তড়িঘড়ি করে কিচেনে এসে খাবার গরম করতে দেয়। মিসেস চৌধুরী এর মাঝে ওদের বিরক্ত করেনি। আরিয়ান ফোন কেটে হাসছে, কারণ সে কিস করা মাঝে রোজকে ভাইগ্রা খাইয়ে দিয়েছিল, যা রোজ বুঝতে পারেনি। তবে এতে রোজ শরীর আরিয়ান ছোঁয়ায় আরো বেশি রিয়াক্ট করা শুরু করে। কিছুক্ষণের মাঝে রোজ নিজের উপর থেকে নিয়ন্ত্রণ হারায়। আরিয়ান রোজের সামনে একটা টেবিল, আর রোজ হলো তার সুভাষী ফুল। আরিয়ান ফেরত চলে আসে। সার্ভেন্ট খাবার দিয়ে যায়। আরিয়ান সেগুলো টেবিলে রাখে। রোজের কাছে এসে আরিয়ান রোজ খুব আস্তে ডাকে, রেড রোজ উঠো প্লিজ, খাবার খেতে হবে। রোজ পিট করে চোখ খুলে তাকায়। গেট আপ বেবি গার্ল। আরিয়ান রোজকে উঠিয়ে নিজের হাতে খাইয়ে দেয়, ওষুধও দিয়ে দেয় যাতে রোজের ব্যথা কমে। এরপর রোজকে আবার শুয়ে দেয়। রোজ ঘুমিয়ে যায়। আরিয়ান ঘুম রেখে বেরিয়ে আসে। সোজা তার স্টাডি রুমে চলে যায়। এখানে তার বিজনেসের সব কাজকর্ম চলে। আরিয়ান তার টেবিলে চেয়ারে বসে কিছু ফাইল চেক করছিল। মিসেস চৌধুরী আরিয়ান স্টাডি রুমের দিকে এগোতে সেখানে লাইট জ্বলা থেকে তিনি ভেতরে চলে আসে। আরিয়ান ল্যাপটপের দিকে মুখ রেখেই বলে, ডার্লিং হোয়াটসঅ্যাপেন, এত রাত পর্যন্ত কেন জেগে আছো? তুই জানলি কিভাবে এটা আমি? আমার স্টাডি রুমে আমি ব্যতীত অন্য কারোর যদি পারমিশন না নিয়ে আসার সাহস থাকে তাহলে সেটা হলে তুমি। হ্যাঁ বুঝলাম, তুই এত রাতে বউ রেখে এখানে কি করছিস? কাজ আর করা লাগবে না, যা রুমে যা। আরিয়ান জানে তার দাদুর সঙ্গে আর তর্ক করে লাভ নেই, তাই সে চুপচাপ সেখান থেকে চলে আসে। মিসেস চৌধুরী লাইট বন্ধ করে নিজের রুমে চলে আসে। আরিয়ান রুমে এসে রোজকে বুকে জড়িয়ে নেয়। রোজও ঘুমের মাঝে আরিয়ানের বুকে ঢুকায়। আরিয়ান রোজের কপালে চুমু খায়। আমার রাজ্যে রানী হয়ে থাকতে হবে তোমাকে, সেটা তুমি চাইলে ভালো, না চাইলে আমার ভালো। কথাগুলো বলে আরিয়ান গম্ভীর কণ্ঠে হাসে। এরপর আরিয়ান ঘুমিয়ে যায়। রোজ ঘ্রাণে ঘুমের ওষুধের মতো মোহ আছে। সকাল হয়েছে, কথা বলেছে পাখি, বলেছে সূর্য, বলেছে আকাশ। সব সাক্ষী প্রমাণ নিয়ে সূর্য মামা যখন পূর্ব আকাশে উঁকি দেয়, তখন রোজের চোখে রোদের এক ঝলকানি এসে পড়ে। রোজ একটু নড়তে গেলে শরীর ব্যথা অনুভব করে। রোজ চোখ খুলে পাশে আরিয়ানকে দেখতে পায়। কি মিষ্টি দেখা যাচ্ছে, ওকে এত সুদর্শন লাগে, মায়াবী। রোজ কালকে রাতের কথা সব মনে পড়তে থাকে। রোজ মনে পড়ে রোজ কাল কিভাবে আরিয়ানকে টেনে ধরেছিল। রোজ ভীষণ লজ্জা পেয়ে যায়। কিন্তু কাল রোজ এমন কেন করেছিল? তার কাছে কোনো উত্তর নেই। তবে এখন আর এসব ভেবে লাভ নেই। এখন তাকে যেতে হবে ওয়াশরুমে। শুয়ে থাকলে যে আর হচ্ছে না। রোজ আরিয়ার মাথাটা নিজের বুকের উপর থেকে সরিয়ে উঠে বসে, কিন্তু রোজের পেটে ভীষণ ব্যথা করছে। রোজ নামতে গিয়ে ঠাস করে পড়ে যায়। কিছু পড়ার শব্দ শুনে আরিয়ান লাফিয়ে ওঠে। আরিয়ান দেখে সে যে বালিশে শুয়েছিল সেই বালিশ নিচে পড়ে আছে। আরিয়ান ঘুম ঘুম চোখে তাকিয়ে আছে রোজের দিকে। রোজও ছলছল দৃষ্টিতে তাকিয়ে আছে। আরিয়ান কিছুক্ষণ পর শব্দ করে হেসে দেয়। রোজ চোখে পানি চলে আসে। সে এখানে পড়ে গেছে আর এলো কিনা হাসছে। জান সরি, আমারই ভুল, তোমাকে আমার ওয়াশরুমে দিয়ে আসা উচিত। আরিয়ান উঠে রোজকে নিয়ে ওয়াশরুমে দিয়ে আসে। আমার মাজায় ব্যথা পেয়েছি। আরিয়ান রোজ কিউট ঠোঁটে চুমু খায়। সমস্যা নেই, আমি ওষুধ দিয়ে দেব, ঠিক হয়ে যাবে। রোজ মনে হচ্ছে না আরিয়ান থেকে জোর করে বিয়ে করেছে। রোজ আরিয়ানের সব কাজ পর্যবেক্ষণ করছে। আরিয়ান নিজ হাতে রোজকে গোসল করিয়ে আয়নার সামনে এনে দাঁড় করায়। রোজ তাকিয়ে আছে আরিয়ানের দিকে। আরিয়ান রোজ চুল শুকাচ্ছে। সামনে তাকান ম্যাডাম, আমাকে অনেক দেখা যাবে, সারা জীবন পড়ে আছে। রোজ লজ্জা পায় বটে, তাই চোখ সরিয়ে সামনে তাকায়। আয়নার মাঝে রোজ দেখে তার গলায় আরিয়ানের সুন্দর দাঁতের করা আর লালচে বর্ণ ধারণ করেছে। রোজকে একটা জামা পরিয়েছে আরিয়ান। জামাগুলো সব কালকে আনা। রোজ চুল শুকিয়ে রোজকে নিয়ে রুমে আসে আরিয়ান। নিচে যাবে আমার সঙ্গে খেতে, নাকি উপরে নিয়ে আসবো খাবার? গোসল করার পর রোজ যন্ত্রণা আরো একটু কমেছে, তাই বলে, না চলুন নিচে যাই। আরিয়ান নিজে ফ্রেশ হয়ে অফিসের জন্য তৈরি হয়ে নেয়। এরপর সে রোজকে নিয়ে নিচে চলে আসে। মিসেস চৌধুরী আগেই নিচে এসেছে। সব সার্ভেন্ট ব্রেকফাস্ট সার্ভ করছে। আরিয়ান রোজের হাত ধরে নিচে এসে বসে। মিসেস চৌধুরী বলে ওঠে, কি সুন্দর লাগছে তোদের একের জন্য অন্যজন তৈরি করা। এবার শুধু পুতিনের মুখ দেখতে পারলেই হয়েছে। রোজ মনে পড়ে যায় কালকে রাতের কথা। গাল তার অটোমেটিক লাল হয়ে যায়। এরই মাঝে কে যেন পেছন থেকে বলে ওঠে, হ্যাঁ দাদু, আমার মনে হয় এবার আমার আর আরিয়ানের বিয়েটা করে নেওয়া উচিত।
রোজ হঠাৎ করে কেঁপে ওঠে। আরিয়ানের চোয়াল শক্ত হয়ে আসে। এই মারিয়া নামের মেয়েটাকে তার মোটেই পছন্দ নয়। এ বাড়িতে এসে আরিয়ানের সম্পর্কে এসব ফালতু কথা বলার সাহস শুধু ওই মেয়েটারই আছে। মিসেস চৌধুরী পরিস্থিতি সামাল দিতে বলেন। মারিয়া, কেমন আছো তুমি? এসো এসো, আমাদের নতুন বউ দেখে যাও। নতুন বউ? হ্যাঁ, নতুন বউ। এই দেখো আমার রোজ, আরিয়ানের বউ। আরিয়ান বিয়ে কবে করলো দাদু? দাদু, এসব কি হলো? দাদু বলো না, এসব মিথ্যা বলো। আসলে মারিয়া। দাদুকে পুরো কথা শেষ করতে না দিয়ে আরিয়ান বলে ওঠে। আসলে মারিয়া, তোমাকে বিয়ে করার কথা আমার জীবনে ছিল না। আমি এমন কোনো কমিটমেন্ট তোমাকে দেইনি। আমার স্ত্রী রোজ, দয়া করে এই বাড়িতে এসে আমার বউয়ের সামনে আমাকে নিজের হবু স্বামী বলে দাবি করবে না। আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। রোজ উঠো, রুমে যাও। রোজ উঠে দাঁড়ায়। আর তখন রোজ প্রথম মারিয়ান রোজের মুখের দিকে দেখে। তেমন একটা সুন্দর নাম এটা, মেকআপ দিয়ে মুখ ভরা, পোশাক তার ফিটফাট, দেখে বোঝা যাচ্ছে ভীষণ মেকআপ করে। রোজ তো প্রাকৃতিকভাবে সুন্দর, মেকআপ সে খুব একটা পছন্দ করে না। রোজ সামনে মারিয়াকে দেখলে যদিও রোজ বেশি সুন্দর। আরিয়ান রোজের হাত ধরে ওকে নিয়ে উপরে চলে যায়। মিসেস চৌধুরী চলে যায় নিজের রুমে। অফিসে বসে নিজের কাজ করছে আরিয়ান। তবে মাথার ভেতর ঘুরছে একটা বিষয়, মারিয়া আর রাজের টার্গেট কি সেটা ভাবছে আরিয়ান। মারিয়া হচ্ছে রাজের খালাতো বোন। এর মাঝে রুমে আসে সিয়াম আর কিছু কথা বলে আরিয়ান হাসে। ওই হাসিতে ভীষণ গভীরতা লুকিয়ে আছে, যে কেউ শুনলে তার শরীরের পশম দাঁড়িয়ে যাবে। এমন সময় আরিয়ান ফোনে নোটিফিকেশন আসে। চৌধুরী বাড়ির একটা ল্যান্ডলাইন আছে, যেটা কমন নাম্বার। সেই ল্যান্ডলাইনে একটা টেলিফোন আরিয়ানের রুমেও আছে। আরিয়ানের রুমের সব কিছু আরিয়ান নিয়ন্ত্রণ থাকে। কেউ যদি ল্যান্ডলাইনে ওর রুম থেকে কথা বলে সেটাও রেকর্ড হয়ে যায়। আরাম ভ্রু কুচকে সেটা ওপেন করে। রোজ কারোর সঙ্গে কথা বলছে। রোজ বসেছিল বিছানায়। হঠাৎ করে রুমের কোনায় রাখা ফোনটা বেজে উঠায়। প্রথম ভয় পেলেও পরে গিয়ে সেটা ধরে। রোজ ভেবেছিল সেটা হয়তো আরিয়ান, কিন্তু তাকে ভুল প্রমাণ করে দিয়ে এটা ছিল রাজ। হ্যালো। কে? রোজ? হ্যাঁ রাজ, তুমি? হ্যাঁ, বড্ড কষ্ট করে আরিয়ান বাড়ির এই নাম্বার জোগাড় করেছি। রোজ, তুমি কেমন আছো? আমি ভালো আছি, তুমি কেমন আছো রাজ? ভালো নেই দিদি, আমি তোমাকে ফিরিয়ে আনার চেষ্টা করছি। কিছুতেই লাভ নেই, ও আমাকে কোথাও যেতে দেবে না। আমি চাই না আমার জন্য তোমার সমস্যা হোক, তুমি এসব করো না। আমি কাল থেকে চেষ্টা করছি, কিন্তু কোনো উপায় পাইনি। এইমাত্র এই নাম্বার পেলাম, কিন্তু এতে যে তোমাকে পাবো ভাবিনি। তুমি চিন্তা করো না, তোমাকে ওখান থেকে বের করে আনবো আমি। বলতে বলতে ফোন কেটে যায়। রোজ চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার ভীষণ কষ্ট হয়, তাও বলে উঠল, শোনো, ভুলে যাও, আমিও ভুলে গেছি। রোজ, তুমি এত সহজে কিভাবে মেনে নিলে? চাইলেই কি ভোলা যায়? কিচ্ছু করার নাই, পরিস্থিতি আমাদের এখানে এসে দাঁড় করিয়েছে, মেনে নিতেই হবে। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। আমি আরিয়ানের সাথে থাকতে চাই। তুমি আর আমার সাথে যোগাযোগ করো না, এটা তোমার জন্য ভালো, আমার জন্য ভালো। তুমি একটা ভালো মেয়ে দেখে বিয়ে করে নাও। আমি যেমন তোমার জন্য সব ছেড়ে দিয়েছিলাম, তোমাকে পাওয়ার জন্য আমি নিজের হাতে সব আবার নিব। এই আরিয়ান চৌধুরীকে আমি শেষ করে দেব। আই অ্যাম প্রমিস। আমি ওকে সব দিয়ে দিব। আমি ওকে সব দিয়ে দেব না, অনেক ছাড় দিয়েছি। আর না, খুব শীঘ্রই আমাদের দেখা হচ্ছে। বলে ফোনটা কেটে দিল। রোজ ভেবেছে কি থেকে কি হয়ে গেল। সে নিজেও আরিয়ানের সাথে জড়িয়ে গেছে মায়ায়। রাত যদি রাগের মাথায় উল্টাপাল্টা কিছু করে, আরিয়ানের যদি ক্ষতি করে দেয়। দেখতে দেখতে অনেকটা দিন চলে গেল। সময় স্রোত কারো জন্য অপেক্ষা করে না, তার গতিতেই চলে। প্রায় 2টা মাস কেটে গেল। এর মাঝে তার আর আরিয়ান সম্পর্ক আগে থেকে একটু স্বাভাবিক। ঝগড়া খুনসুটি কি তাদের দিন কেটে যাচ্ছে। নীরবতা ঝড়ের আভাস তারা তো জানে না। তাদের জীবনে বড় ঝড় আসতে চলেছে খুব শীঘ্রই। সময় তার গতিতে চলে, কারো জন্য কেউ বসে থাকে না। তেমনি আরিয়ান তার ব্যবসা নিয়ে বিজি, আরও তার মেডিকেল কলেজ নিয়ে পড়াশোনা মন দিচ্ছে। তার ইচ্ছে ভালো ডাক্তার হওয়া। তার মাঝে মাঝে ভাবতেও হাসি ওঠে, সিনেমার মতো তার জীবনটা মিলে গেছে কিছুটা। যেমন সে ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তার আর তার স্বামী মাফিয়া, কি চমৎকার। অগোছালো মানুষের সাথে নিজের জীবন অনেকটাই গুছিয়ে নিয়েছে। কবলে থাকলে ঠেকানোর সাধ্য কার আছে। এই মানুষটার সাথে থেকেও এতদিনে এইটা বুঝতে পেরেছে
পুরো পৃথিবী একদিক দিয়ে আর সে একদিকে। তাকে এই মানুষটা প্রচন্ড পরিমাণ ভালোবাসে, যদিও তার ভালোবাসার প্রকাশটা ভিন্ন। সে আল্লাহর কাছে দোয়া করে নামাজ পড়ে, তার ভালোবাসা পূর্ণতা পায় নাই, কিন্তু তার ভালোবাসা মানুষটা এমন একটা মানুষের সাথে জড়িয়ে দেয় যেন তাকে ভালো রাখবে। সে চায় রাত সবসময় ভালো থাকুক, জেনে থাকে যেন যেখানে থাকে যেন ভালো থাকে। রোজ এগুলো ভাবছিল। এইমাত্র হসপিটাল থেকে বের হলো, আরিয়ান কল দিচ্ছিল, তাকে নিয়ে নাকি কোথায় যাবে। যে লোক মাঝে মাঝে কি করে আল্লাহই জানে। এদিকে আরিয়ান মাত্র একটা মিটিং শেষ করে অফিস থেকে বের হলো। এখন তার একটাই কাজ, তার বউয়ের সাথে দেখা করা, তার সাথে সময় কাটানো। সে তো আর জানে না তার সাথে হতে চলেছে কি, আদৌ কি তার আশা পূরণ হবে, তাদের দেখা হবে তো। সে এখন আর কিছু ভাবতে চায় না। গাড়ি নিয়ে বের হয়ে পড়লো আজকে। সেই গাড়ি চালাচ্ছে। রোজকে মেসেজ পাঠালো একটা। আমি হসপিটালের নিচে এসে তোমাকে কল দিলে বের হবে, এর আগে না, সাবধান। রোজ আরিয়ানকে মেসেজ দেখে হেসে দিল। আরিয়ান গাড়ি চালানোর সময় হঠাৎ করে খেয়াল করলো একটা গাড়ি পিছু করছে। একবার তো লেগে গিয়েছিল, ভাগ্যক্রমে বেঁচে গেছে। হুট করে সে দেখলো তার গাড়ির ব্যাগ কাজ করছে না। শেষমেশ আর রক্ষা হলো না, গাড়িটা ব্যাগ ফেল করে নির্জন জায়গা একটা গাছের সাথে বাড়ি খেলো। রোজ নাম্বারে কল এলো আরিয়ানের। নাম্বার থেকে সে ভাবলো এসে গেছে, তাই সে হাসপাতাল থেকে নেমে এলো। আবার কল আসলো, রিসিভ করলো। অচেনা কণ্ঠ একটা ভেসে এলো। রোজ বলে উঠলো, কে? ওপাশ থেকে একজন বলে উঠলো, আমি ডাক্তার রায়ান বলতেছি, পপুলার হাসপাতাল থেকে। আরিয়ান চৌধুরীর ফোনে আপনার নাম্বার পেলাম। আপনি ওনার ওয়াইফ অবশ্যই। ওয়াইফ দিয়ে সেভ করা নাম্বারটা। হসপিটালের কথা শুনে ইচ্ছেমকে উঠলো। বলে উঠলো, হসপিটালে কেন? উনি কোথায়? ওই পাশ থেকে রাহান বলে উঠলো, রিল্যাক্স মিসেস চৌধুরী, নিজেকে শক্ত করুন। তেমন কিছু না, একটা ছোট অ্যাক্সিডেন্ট হয়েছে। আরিয়ান চৌধুরী অ্যাক্সিডেন্ট হওয়ার পর কিছু মানুষ ওনাকে হসপিটালে এনে ভর্তি করালো। আমি আসতেছি। এখনই বলে ফোনটা কেটে দিল আর আরিয়ানের অ্যাসিস্ট্যান্ট সিয়ামকে কল দিল। সিয়াম ফোন ধরতে রোজ বলে উঠলো, ভাইয়া আপনার স্যার অ্যাক্সিডেন্ট করেছে হসপিটালে, আপনি তাড়াতাড়ি যান, আমি আসতেছি। সিয়ামকে কিছু বলার সুযোগ না দিয়ে ফোনটা কেটে দিল। সিয়াম এই খবর পেতেই হসপিটালের উদ্দেশ্যে রওনা দিল, গার্ড নিয়ে রওনা দিল। হাসপাতাল থেকে বের হয়ে পড়লো হুট করে। তার মাথাটা চক্কর দিয়ে উঠল, সেদিকে পাত্তা দিল না। আর এখন দরকার হাসপাতালে পৌঁছানো। আরিয়ান অবশ্যই তাকে হাসপাতাল থেকে বের হতে না করেছিল। সে আসা আগ পর্যন্ত, কিন্তু সে তো এই কথা রাখতে পারবে না। উনি অবশ্যই জানলে বকাবকি করবে। রোজ যেই না রাস্তা পার হতে নেবে, অমনি হুট করে একটা গাড়ি এসে আচমকা হাত বাড়িয়ে থাকে, গাড়িতে তুলে নিল। আচমকা এমন হওয়ায় রোজ কিছুটা ভয় পেয়ে যায়। রোজকে ভয় পেতে দেখে পাশে থাকা ব্যক্তি বলে ওঠে, ভয় পেও না, আমি রোজ। রোজ পরিচিত কণ্ঠ পেয়ে চেয়ে দেখে। রোজ চমকে যায়, বলে ওঠে, তুমি আমাকে এইভাবে নিয়ে এসেছো কেন? আরিয়ান জানতে পারলে বিষয়টা কেমন হবে বুঝতে পারছো? রোজের এমন কথা শুনে রোজ হেসে উঠল, মনে হয় মজার কথা শুনলো। রোজ বলে উঠল, হাসছো কেন? মারিয়া তুমি? হ্যাঁ আমি ভাবি, তোমার একমাত্র ননদ। মানে? কিছুক্ষণের মধ্যে তোমার আর রাজভাইয়ের বিয়ে হবে। আমি রাজভাইয়ের খালাতো বোন, তো সে সম্পর্কে তুমি আমার ভাবি না। তারপর আমি আরিয়ানকে বিয়ে করব। অবশ্য তুমি আর রাজভাই তো একে অপরকে ভালোবাসো। তুমি এসব কি বলছো? আরিয়ান জানতে পারলে উপায় রাখবে না। কামান রোজ, টেনশন করো না। আরিয়ান যে জায়গায় আছে আর আসতে পারবে না। এতক্ষণ মনে হয় উপরে চলে গেছে। যদিও বেঁচে যায় ভাগ্যক্রমে, তাহলেও সুস্থ হতে অনেক সময় লাগবে। ভাইয়া তুমি কি বলছো? তোমার সাথে তো আমার এমন কোনো কথা ছিল না। তুমি এটা করতে পারো না। চুপ কর তুই। তোর মতো প্রেমিক মরে নাই, তুই তারে পাবি, চিন্তা করিস না। আমাদের বিয়েটা হোক। কখনোই না, আমার বিয়ে হয়ে গেছে অনেক আগেই। আমি আর কাউকে বিয়ে করব না। আজ তুমি এতটা নিচু হয়ে গেলে কিভাবে? রাজকে তো আমি চিনিই না। আমি তোমার জন্য সব করতে পারি, তোমার আমাকে করতে হবে আজকে, কিছুক্ষণের মধ্যেই। বলে রোজ ওড়না দিয়ে মুখ হাত বেঁধে দিল। আর এদিকে বেজায় ছটফট করছে। কিছুক্ষণের মধ্যে রাজের বাড়ির সামনে গাড়ি চলে আসলো। রাজ নেমে এসে রোজ খুলে তুলে নিল আর বাড়ির ভেতর চলে গেল। রুমের ভেতরে গিয়ে রুম নিজের হাত মুখ খুলে দিল। মুখ খুলে দিতে রোজ চিৎকার করে উঠল, এগুলো কি হচ্ছে রাজ? তুমি এরকম করতে পারো না। প্লিজ আমাকে যেতে দাও, দোহাই লাগে।
আমি তোমাকে বিয়ে করতে পারবো না, আমার বিয়ে হয়ে গেছে। সব ভালোবাসা সব সময় সম্পূর্ণতা পায় না, তাই আমাদেরটাও হয় নাই। রাজ, মানতে হবে বাস্তবতা। আমি আমার বাস্তবতা মেনে নিয়েছি। বিয়ে, মৃত্যু, দিন বিধাতার লেখা উপরে, সব ঠিক করা, আমাদের কিছুই করার নাই। আবেগটা কাজে না লাগাইয়া তুমি বিবেক দিয়ে ভাবো প্লিজ। এই বলে রোজ নিচে বসে কান্না করতে থাকলো। রাজ রোজের পাশে বসলো। কিছুদিনের আরিয়ানকে বুঝি ভালোবেসে ফেলেছ রোজ? রাজের এমন কথা শুনে বলে উঠলো, উনি আমার স্বামী, ওনাকে ভালোবাসাটা কি ভুল? আর এটা সত্যি, উনি সবার মতো ভালোবাসা প্রকাশ করতে পারে না ঠিকই, কিন্তু আমাকে ভালোবাসে। আমার প্রতি ওনার কেয়ার, দুই ব্যক্তিটাকে ঘৃণা করতাম, তার প্রতি মায়ায় ফেলে দিচ্ছে। রাজ রোজের কথা শুনে কিছুক্ষণ চুপ থেকে 2 হাত ধরে কান্না করে বলে উঠলো, আমার কি অপরাধ ছিল বলো? তুমি আমার ভালোবাসা কি খাচ্ছিল? আল্লাহ তাআলা সব সময় আমার কাছ থেকে কেড়ে নেয়। আজ আমি কিছু শুনতে চাই না। এখন আমাদের বিয়ে হবে, আমি এত কিছু জানি না। আরিয়ানের প্রতি তোমার যে মায়া জন্মেছে সেটা কিছুদিন পর চলে যাবে। রাজ এমন কথা শুনে রাগে দুঃখে চিৎকার করে উঠলো, না, কখনোই না রাজ। তুমি যদি সত্যি আমাকে ভালোবেসে থাকো, তাহলে যে তুমি আমার ভালো চাওয়ার কথা, আমি যেখানে সুখে থাকি সেটা চাওয়ার কথা, তুই এটা তো তুমি করছো না। এই রাজকে আমি তো চিনিই না। রোজা, আমি এখনো তোমাকে ভালোবাসি, প্রচুর পরিমাণে ভালোবাসি রোজ। রাজের কথা না শুনেই চলে যেতে নিল। ভাগ্য খারাপ থাকলে যা হয়। আপনারা যা ভাবছেন তা না, কিন্তু রাজ আটকাই নেই। রোজ মাথা ঘুরানো দিয়ে পড়ে গেছে। রাজ রোজকে পড়ে যেতে দেখে তাড়াতাড়ি রোজের কাছে এসে রোজের মাথাটা পায়ে উপরে নেয়, গালে হাত দিয়ে রোজকে ডাকছে উত্তেজিত হয়ে। কি হয়েছে? তোমার চোখ খুলো প্লিজ। রোজের চিৎকার শুনে বাড়ির সব কাজের লোক এসে দৌড়া হলো। কে কই আছো? পানি দাও একজন। কাজের লোক এসে পানি দিল। তারপর পানি নিয়ে রোজ চোখে পানি ছেটাচ্ছে, কিন্তু তার তো জ্ঞান ফিরছে না, টেনশন বাড়ছে। তার রোজের কিছু হয়ে গেল না তো? সে কখনো নিজেকে ক্ষমা করতে পারবে না যদি তাই হয়। সে তার পরিচিত একজন ডাক্তারকে কল দিল, বলল তাড়াতাড়ি আসার জন্য। এই হসপিটালে অনেকে এসেছে আরিয়ানের এই খবর শুনে। অলরেডি তার খোঁজ নেওয়া শুরু হয়ে গেছে যে কে অ্যাক্সিডেন্টটা করিয়েছে। আরিয়ানের তেমন কোনো চোট লাগে নাই মাথায়, আর পায়ে চোট লেগেছে। ডক্টর বলেছে কিছুদিন রেস্ট নিলেই ঠিক হয়ে যাবে। আরিয়ানের জ্ঞান ফেরার পর থেকেই সিয়ামকে সামনে দেখতে পেল। তার কাছে রোজ কথা জিজ্ঞেস করলো। স্যার, ম্যাম তো আমাকে খবর দিয়েছে আপনার অ্যাক্সিডেন্ট হয়েছে, উনি আসতেছে আমাকে বলল। আমি রোজকে না করেছিলাম আমি আসার আগ পর্যন্ত না বের হতে। আমার কথার অবাধ্য হয়েছে, পরে দেখে নিচ্ছি। সিয়াম, তুমি এখন খোঁজ নাও যে কার এত সাহস আমাকে মারতে চাই। আমি যাকে ভাবছি যদি সে হয়ে থাকে তাহলে ওই দিনই তার শেষ দিন। তার সাথে রোজ কথা জিজ্ঞেস করলো। এদিকে ডাক্তার এসে রোজকে দেখে যা বলল তাতে রাজ এবং রোজ দুজনই অবাক। রোজ আসলে বুঝতে পারছে না সে কি আসলে কান্না করবে না হাসবে। এমন একটা সময় এই খবরটা আশা করে না। সে নাকি মা হতে চলেছে। কিছুদিন যাবতীয় তার বমি, মাথা ঘোরায়। তো যদিও সে পাত্তা দেয় নাই, আরিয়ান খবরটা শুনে কি খুশি হবে। উনি বাহ কেমন আছে তাকে যেতে হবে ওনার কাছে। রোজ বিছানা থেকে উঠতে গেল। কি করছো তুমি? তোমার শরীর তো দুর্বল। আমাকে যেতে হবে রাজ। তুমি অবশ্যই যাবে। সারাদিন অবশ্য তোমার খাওয়া হয় নাই। খাবার খেয়ে শরীরে শক্তি করে তারপরে যাবে। এখন কিন্তু তুমি একা নও, তো নিজের যত্ন নিবা সব সময়। আমি চাই তুমি যেখানেই থাকো ভালো থাকো। ধন্যবাদ আমার কথা রাখার জন্য। তারপর রোজ রাজের কথা মতো খাবার নিয়ে নিল। আমি তোমাকে পৌঁছে দেই? একদম না, আরিয়ানের লোক আমার সাথে তোমাকে দেখে ফেললে যদি সন্দেহ করবে, আরও ঝামেলা বাড়বে। আচ্ছা ঠিক আছে। রোজ, একটা আবদার রাখবে? আমার লাস্টবারের মতো আমাকে জড়িয়ে ধরবে প্লিজ। রাজা এমন আকুল আবদার না রেখে পারল না, রাজকে জড়িয়ে ধরল। কিছুক্ষণ নীরবতা পালন হলো, তারপর বিদায় নিয়ে চলে গেল রোজ। সিএনজিতে উঠে ফোনটা অন করলো, অফ ছিল। ফোনটা অন করতে সাথে সাথে কল আসলো, রিসিভও করলো। ওই পাশ থেকে একটা কণ্ঠ ভেসে আসলো। তার চিনতে একটু অসুবিধা হলো না, তার জামাই এটা। আরিয়ান বলে উঠলো, তুমি কোথায়? আমি আসতেছি হসপিটালে। তুমি বাসায় আসো, আমি বাসায় চলে আসছি। বলে ফোনটা কেটে দিল। ঠান্ডা আবহাওয়া তো ঝড়ের আভাস ভালোভাবে রোজ বুঝতে পারতেছে। তার কপালে শনি আছে। এদিকে রোজ আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেছে।
অনেকটা তার তো ভয়ে গলা শুকিয়ে যাচ্ছে। আল্লাহ আল্লাহ করে বাড়ি এসে পৌঁছালো। সে বাড়ির দরজা খুলে দেখা গেল এত কিছু নবী রুমের দিকে আগালো। রুমে গিয়ে তার এক জায়গায় দৃষ্টি স্থির হয়ে গেল। এটা তো তারই স্বামী। আরিয়ান শুয়ে আছে চোখ বন্ধ করে, মাথায় ব্যান্ডেজ করা, মুখটা শুকিয়ে। কিছুক্ষণে কি হয়েছে? রোজ এদিকে আর না তাকিয়ে কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। শাওয়ার নিয়ে বের হলো। তারপর যেই না কাপড় মিলে বেলকনি থেকে রুমে এলো, আচমকা কেউ তাকে জড়িয়ে ধরলো। সে কিছুটা কেঁপে উঠলো। তার বুঝতে আর বাকি নাই এই ব্যক্তিটা কে। আরিয়ান গভীর গলায় বলে উঠল, আমি না করার পরও আমি আসার আগে কেন বের হয়েছিল? আরিয়ানের এমন ধমক সুরে কথা শুনে কিছুটা কেঁপে উঠল রোজ। নিজেকে সামলে বলে উঠল, আপনার অ্যাক্সিডেন্টের কথা শুনে আমি কিভাবে বসে থাকি? আমি মরলেই বা কি, তুমি তো আমাকে ভালোবাসো না। এমন কথা শুনে রোজ বলে উঠল, হ্যাঁ, আমার কিছু না, কিন্তু আরেকজনের অনেক কিছু। রোজের এমন কথা শুনে আরিয়ান কিছুই বুঝলো না, তাই বলে উঠল, মানে? রোজ আরিয়ানের হাতটা নিজের পেটে রাখলো আর ইশারা করলো। আরিয়ান রোজ ইশারা বুঝে চিৎকার করে উঠল। সত্যি রোজ মাথা নাড়ল। আরিয়ান সাথে সাথে রোজকে কোলে তুলে নিল আর বলে উঠল, তুমি আজকে আমাকে একটা সুন্দর একটা মুহূর্ত তো সাথে পরিচয় করিয়ে দিয়েছো। ধন্যবাদ অনেক তোমাকে, আমি অনেক খুশি হয়েছি। দেখতে দেখতে কয়েকটা বছর কেটে গেল। এর সাথে অনেক পরিবর্তন হয়েছে, যেমন তার প্রিয় একটা মানুষের পৃথিবীতে নেই। রাজ মারা গেছে। আজ 3 বছর গাড়ি বাস্ট হয়ে মারা গেছে। রোজ খবরটা শোনার পর কিছুটা ভেঙে পড়েছিল। যতই হোক তার প্রথম ভালোবাসা। অবশ্যই আরিয়ান তাকে মানিয়ে নিয়েছে। আজকে সে নিজে প্রতিষ্ঠিত একজন ডক্টর, অবশ্য ঢাকা মেডিকেল আছে গাইনি বিভাগে। তার একটা বড় পরিচয়, একজন মা। তার ছেলের বয়স 2 বছর। ছেলের নাম আব্রাহাম। সংসারটা সুখী পরিবার। আজকে যে তাদের বিবাহ বার্ষিকী, তাই তো সে আগে থেকে সাজগোজ করে বসে আছে। আব্রাহাম ঘুমিয়ে গেছে অনেক আগে। আমার রাজ্যে আমি কি করছে রোজ বলে উঠল, আপনার মাত্র আসার সময় হলো। আজকে সামনে ফেরালো, সে তো চোখ ফেরাতে পারছে না। এত সুন্দর লাগছে তার ফুলকে। রোজকে জড়িয়ে ধরে বলে উঠল, তোমার স্বামী একজন মাফিয়া লিডার, 40টা কোম্পানির মালিক। ফ্রান্স, মালয়েশিয়া, জাপান এগুলো আমার দায়িত্বে থাকে। সবসময় আমাকে যুদ্ধ করতে হয়। আমার ঘরের বাইরে শত্রু ভরা। হয়তো তোমাকে আর 5টা স্বামীর মতো সময় দিতে পারি না। আপনি আমার থাকলেই হবে। আমি তো আপনার মায়ায় পড়ে গেছি, ভালোবাসি অনেক। আরিয়ান রোজের এমন কথা শুনে কপালে ভালোবাসা স্পর্শ করে বলে উঠল, আমিও ভালোবাসি বউ। আরিয়ান রোজের হাত ধরে বিছানায় বসল আর আরিয়ান রোজের পাশে বসে বলল, ড্রয়ার থেকে একটা প্যাকেট নিয়ে আবার রোজের পাশে বসলো। আরিয়ান প্যাকেট থেকে একটা নূপুর বের করে রোজের পায়ে যত্ন করে পরিয়ে দিল। হাতে কিস করে বলল, শুভ বিবাহ বার্ষিকী বউ, ভালোবাসি অনেক তোমাকে। রোজ আরিয়ানকে জড়িয়ে ধরে বলল, আমিও ভালোবাসি তোমাকে অনেক বেশি, আপনাকে আব্রাহামের আব্বু। আরিয়ান রোজের কানে কানে বলল, আমি তোমাকে আপন করে পেতে চাই। লজ্জায় আরিয়ানকে শক্ত করে জড়িয়ে ধরল। আরিয়ান নিশ্চুপ থাকার সম্মতির লক্ষণ ধরে নিল। আরিয়ান রোজকে আর কিছু বলতে না দিয়ে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিল। হারিয়ে গেল ভালোবাসার রাজ্যে।